হ্যাঁ, দেখতে পাচ্ছ মেহরাব? মেহরাব, ইয়েস স্যার, বলুন স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কোন বই কিনেছো? স্যার আমি আব্দুল আলিম। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো বই আমরা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করি। একটা হলো আব্দুল আলিম, আর একটা হলো ডক্টর আজিবুর রহমান। হ্যাঁ হ্যাঁ। আর এর সাথে হলো বাংলা একটা বই রাখতে পারো, সেটা হলো ডক্টর মোহাম্মদ আবুল হাসান। কারণ যখন বোর্ডের বই পড়ানো হয় তখন ডক্টর মোহাম্মদ আবুল হাসানের বই থেকে প্রশ্নপত্রগুলো করে। এই জন্য বাংলা বই ডক্টর মোহাম্মদ আবুল হাসানের এটাও কিনে রেখো। এটা কিনেছো? না স্যার, এটা আমি এখনো কিনিনি স্যার। এটা স্যার একটা রাইটার নামটা কি? ডক্টর মোহাম্মদ আবুল হাসান। আচ্ছা, আর আরেকটা বই আছে হলো এই যে আজিবুর রহমান, এটা তো না কিনলেও চলবে। আব্দুল আলিম যেহেতু কিনেছো, আর একটা বাংলা একটা সাপোর্টিং বই হিসেবে আব্দুল আলিমের কিনে, সরি আবুল হাসানের কিনে রেখো। ওকে স্যার। আচ্ছা, আমাদের ঢাকা সিটি কলেজের সিলেবাস সম্পর্কে ধারণা আছে তো নাকি? স্যার আছে স্যার, তারপর যদি আরেকবার কাইন্ডলি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে। ঢাকা সিটি কলেজে তোমাদের সেমিস্টার হিসেবে কি হয়, একটা হলো একটা ইয়ার 2 সেমিস্টার, একটা ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। আবার সেকেন্ড ইয়ার 2টা সেমিস্টার, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো এখন আমরা ফার্স্ট ইয়ারে শুধু আমরা ফার্স্ট পেপারই পড়াই। যেমন তোমাদের ফার্স্ট পেপারের নাম হলো বোটানি বা বায়োলজি ফার্স্ট পেপার, আর সেকেন্ড পেপার হলো ইয়েস স্যার। জুলজি বা বায়োলজি সেকেন্ড পেপার। এখন ফার্স্ট পেপারের যেটা ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, তার জন্য আমরা 6টা চ্যাপ্টার নির্ধারণ করি, আর সেকেন্ড সেমিস্টারের জন্য 6টা চ্যাপ্টার নির্ধারণ করি। এখন ফার্স্ট সেমিস্টারে এখন আমরা যেটা পড়াচ্ছি সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টার। তোমাদের অলরেডি মনে হয় সেল এন্ড স্ট্রাকচার এটা হয়ে গেছে, সেল ডিভিশনও মেবি হয়ে গেছে, সেল কেমিস্ট্রি বর্তমানে চলতেছে। আর মাইক্রো অর্গানিজম, অণুজীব, এটা আমরা পরবর্তীতে পড়াবো। প্ল্যান্ট রিপ্রোডাকশন, উদ্ভিদ প্রজনন। আর বায়োটেকনোলজি, এটা হলো জৈব প্রযুক্তি, এটা আছে। এদিকে আমরা 6টা চ্যাপ্টার, কিন্তু ডান পাশে এরকম চ্যাপ্টারের নাম দেওয়া আছে, যেমন 1, 2, 3, 4, পরপর 4টা চ্যাপ্টার প্লাস 10 আর 11, এই হলো 6টা চ্যাপ্টার। তাহলে আমরা এই 6টা চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টারের জন্য বেছে নিয়েছি। আর সেকেন্ড সেমিস্টার হলো চ্যাপ্টার 5, 6, 7, 8, 9। স্যার এক মিনিট স্যার। হ্যাঁ স্যার ফার্স্ট সেমিস্টারে কোন কোন চ্যাপ্টার স্যার? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1, 2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। আমরা চ্যাপ্টার 1 and 2 শেষ করেছি মানে কলেজে। এখন বর্তমানে চলছে চ্যাপ্টার 3, সেল কেমিস্ট্রি, কোষ রসায়ন। হ্যাঁ, এরপরে আছে 4। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 4 সেটা হলো অণুজীব বা মাইক্রো মাইক্রো অর্গানিজম। অর্গানিজম। হ্যাঁ হ্যাঁ। আর চ্যাপ্টার 10 এটা হলো প্ল্যান্ট রিপ্রোডাকশন, উদ্ভিদ প্রজনন, এটা হলো চ্যাপ্টার 10। আর এটা হলো বায়োটেকনোলজি, এটা হলো চ্যাপ্টার 11। হ্যাঁ, তাহলে শেষে যে দুইটা, সেই দুইটা চ্যাপ্টার পিছনের দিক থেকে 10 and 11, আর এই দুইটা চ্যাপ্টার। হ্যাঁ বলো। স্যার মাইক্রো অর্গানিজম মানে মাইক্রোবস না স্যার? মাইক্রোবস, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো। ওই তো ওইগুলোই স্যার। হ্যাঁ। মানে এগুলো ফার্স্ট সেমিস্টারে তাই না স্যার, হ্যাঁ, ফার্স্ট সিলেবাস গুলো? সেমিস্টারে আছে এগুলো, ফার্স্ট সেমিস্টারে আমরা এগুলো পড়াবো। আর সেকেন্ড সেমিস্টারে আমরা যেটা পড়াবো সেটা হলো চ্যাপ্টার 5, অ্যালগি এন্ড ফাঞ্জাই, মানে শৈবাল ছত্রাক। 6 হলো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। 7 এটা হলো জিমনোস্পার্ম এন্ড অ্যাঞ্জিওস্পার্ম, টিস্যু এন্ড টিস্যু সিস্টেম। 8 প্ল্যান্ট ফিজিওলজি, মানে উদ্ভিদ শারীরতত্ত্ব, সেখানে আছে রেসপিরেশন, তারপর ফসফোরাইলেশন, ফটোসিনথেসিস, এই সমস্ত জিনিসগুলো আমরা চ্যাপ্টার 9-এ পাবো। আর চ্যাপ্টার 12-এ পাবো এনভায়রনমেন্ট অফ অর্গানিজম, ডিস্ট্রিবিউশন এন্ড কনজারভেশন। তাহলে এটা হলো চ্যাপ্টার 5, 6, 7, 8, 9। হ্যাঁ, 5 থেকে 9। আর এদিকে হলো 12। এই হলো 6টা চ্যাপ্টার আমরা সেকেন্ড সেমিস্টারে পড়বো। তো বর্তমানে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার চলতেছে। তো আমরা প্রথম থেকে শুরু করি। আজকে আমরা প্রথম থেকে শুরু করব, সেল চ্যাপ্টার থেকে শুরু করব। আচ্ছা,
আমরা সিলেবাস, এবার প্র্যাকটিক্যালের সিলেবাস সম্পর্কিত ধারণা দিই। প্র্যাকটিক্যালের সিলেবাসে তোমাদের এক নম্বর যেটা, এটা হলো আমরা ফার্স্ট পেপারের যে প্র্যাকটিক্যাল সিলেবাস সেটা আমরা বলতেছি। এখানে আছে মাইটোসিস সেল ডিভিশন এর বিভিন্ন স্টেজ, অবজারভেশন অফ কার্ড ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়ার একটা পরীক্ষণ আছে, অবজারভেশন অফ স্পেসিমেন, বিভিন্ন যে স্পেসিমেন বা নমুনা, এই নমুনা পর্যবেক্ষণ আছে। নমুনা পর্যবেক্ষণের মধ্যে আছে হলো ইলোথ্রিক্স, এটা একটা শৈবাল অ্যালগি, হ্যাঁ, এই ইলোথ্রিক্স এর মরফোলজি, হ্যাঁ, আর এটা হলো ফুড বডি অফ অ্যাগারিকাস। অ্যাগারিকাস বলে একটা ফাঞ্জাই আছে যেটা আমরা বলি ব্যাঙের ছাতা, বাংলায় বলি ব্যাঙের ছাতা। এই অ্যাগারিকাস এর ফুড বডি পর্যবেক্ষণ করব। তারপরে আমরা 4 নম্বরে যেটা আছে, 4 নম্বর হলো যে অবজারভেশন অফ স্পোরোফাইটিক ফেজ ফার্ন প্রোথালাস সোরাস অফ টেরিস। টেরিস বলে একটা আমরা নিম্ন শ্রেণীর একটা উদ্ভিদ পাবো, সেটা হলো ফার্ন, নাম শুনেছো নিশ্চয়ই, ফার্ন বা ঢেকি শাক। হ্যাঁ, তো এই ঢেকি শাকের আমরা কি স্পোরোফাইটিক যে ফেজ আছে, মানে ডিপ্লয়েড যে ফেজ বা ডিপ্লয়েড দশা, সেটা আমরা দেখব। ফার্ন প্রোথালাস, এটা তার হ্যাপ্লয়েড দশা, এটা আমরা হ্যাপ্লয়েড দশা পর্যবেক্ষণ করব। আর ফার্নের পাতার এখানে সোরাস থাকে, সোরাস হলো একটা স্পোরঞ্জিয়ামের গুচ্ছ। তো এটা হলো 4 নম্বর অবজারভেশন। এবার আমরা পাঁচে যাব হলো অবজারভেশন অফ মাইক্রোস্পোরোফিল এন্ড মেগাস্পোরোফিল অফ সাইকাস। সাইকাস বলে একটা আমরা উদ্ভিদ আছে, তার যেটা মাইক্রোস্পোরোফিল আর মেগাস্পোরোফিল, হ্যাঁ, এগুলো হলো আমরা পড়বো। আইডেন্টিফিকেশন অফ মালভেসি ফ্যামিলি। মালভেসি ফ্যামিলি মানে একটা গোত্র। আমরা জবা ফুল বা চায়না রোজ যেটাকে বলি, চায়না রোজ বা জবা ফুলের গোত্র শনাক্তকরণ আমরা প্র্যাকটিক্যাল করব। তারপরে আমরা 7 নম্বরে যাচ্ছি, এক্সপেরিমেন্ট অফ নেসেসিটি অফ কার্বন ডাই অক্সাইড ইন ফটোসিনথেসিস। আমরা যে সালোক সংশ্লেষণে যে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা রয়েছে বা অপরিহার্যতা রয়েছে, সেই পরীক্ষণটা, যে সালোক সংশ্লেষণে যে কার্বন ডাই অক্সাইড লাগে তার পরীক্ষা। এসেনশিয়ালিটি অফ কার্বন ডাই অক্সাইড ইন অ্যানারোবিক রেসপিরেশন। আবার অবাধ শোষণে, ঠিক আছে, অবাধ শোষণে যে কার্বন ডাই অক্সাইড হয়, ঠিক আছে, প্রয়োজন আছে, সেটা আমরা পরীক্ষণ করব। অবজারভেশন অফ মনোকট রুট, হ্যাঁ, একবীজপত্রী মূল বা কাণ্ডের পর্যবেক্ষণ। হ্যাঁ, আমরা একবীজপত্রী মূল বা কাণ্ডের যেটা আছে সেটা আমরা সেকশন করব, ট্রান্সভার্স সেকশন বা প্রস্থচ্ছেদ করব। সেই প্রস্থচ্ছেদ করে তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য অবজার্ভ করব। আর 10 নম্বর হলো অবজারভেশন অফ স্ট্রাকচার অফ স্টোমাটা। স্টোমাটা হলো পাতার পত্ররন্ধ্র, হ্যাঁ, এই পাতার পত্ররন্ধ্রের গঠন পর্যবেক্ষণ করতে হবে। তো এই হলো সিলেবাস। তো তোমাদের এই প্র্যাকটিক্যাল গুলো হয়তো আরো 1 মাস পরে হয়তো শুরু হতে পারে, এখনো ডিসাইড হয় নাই কখন থেকে শুরু হবে। তো প্র্যাকটিক্যালের সবগুলো বুঝতে পারলে না? প্র্যাকটিক্যালের স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষাটা হবে কবে স্যার, এটাই তো বুঝতে পারতেছি না। পরীক্ষাটা হবে কারণ ওই যে এখন সেকেন্ড ইয়ারের পরীক্ষার চলছে, তো হয়তো এই সামনে ডিসেম্বরে ওরা হলো সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হবে। ডিসেম্বর, তাহলে মেবি জানুয়ারিতে আমার মনে হয় হতে পারে, জানুয়ারিতে। জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, তাই না? হ্যাঁ, জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারিতে মাস হবে। কারণ ডিসেম্বরে গোটা তোমার সেকেন্ড ইয়ার, মানে তোমাদের আগে ইয়ারে যারা আছে তাদের পরীক্ষা নেওয়া হবে সায়েন্সের। এই মাসে চলছে কমার্সের, আর সামনের মাস থেকে শুরু হবে সায়েন্সের পরীক্ষা, এটা সেকেন্ড ইয়ার। আচ্ছা, এক্সাম প্যাটার্ন 11 ক্লাসের জন্য আমরা এখন আসছি। প্রথমে আমরা যে পরীক্ষাটা হবে ইভ্যালুয়েশন টেস্ট। ইভ্যালুয়েশন টেস্টে এখানে এমসিকিউ থাকবে 15 মার্কস 15, এবং সিকিউ থাকবে 3টা, হ্যাঁ, 3টা সিকিউ এবং 15টা এমসিকিউ, এবং এখানে মার্কস থাকবে 15 প্লাস 30, হ্যাঁ, মোট 45, এবং সময় 1 ঘন্টা 45 মিনিট। ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন, হ্যাঁ, একই প্যাটার্ন, কোশ্চেন টাইপ একই প্যাটার্ন হবে, ফুল মার্কস একই টাইপস হবে, কিন্তু সময়টাও একই, ঠিক আছে। এটা ফার্স্ট সেমিস্টারের হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার, তবে কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ, ইভ্যালুয়েশন টেস্ট আর ফার্স্ট সেমিস্টারের মধ্যে পার্থক্য হলো ইভ্যালুয়েশন টেস্টে সাধারণত অপশন থাকে না, আর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনে সাধারণত আমরা একটু অপশন দিই, হয়তো 5টার মধ্যে 3টা দিলাম সিকিউ এরকম। আর তিনটা লিখতে হয়। হ্যাঁ, 3টা লিখতে হয়। আর সেকেন্ড সেমিস্টারে আমরা নিব হলো ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট হবে
মার্কের হলো এমসিকিউ, 5টা এমসিকিউ থাকবে, আর সিকিউ থাকবে একটা 10। এখানেও কিন্তু কোনো অপশন থাকবে না, একটা সিকিউ লিখতে হবে। আর এখানে আমরা আসবো হলো 5 + 10 15, এটা সময় হলো 35 মিনিট। তো ক্লাস টেস্ট এটা আমরা সেকেন্ড সেমিস্টারে যখন যাব, এটা সাধারণত আমরা ক্লাসেই পরীক্ষাটা নিই। এখন এই যেহেতু এখন করোনা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এখন এটা এখন কতদিন স্থায়ী হবে জানা নাই, এখন এটা হয়তো পরবর্তীতে ডিসাইড হবে এটা কিভাবে পরীক্ষা নেওয়া হবে। আর 11 ক্লাস ফাইনাল এক্সামিনেশন, এটা হবে এমসিকিউ 25, 25টা এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে 5। এবং এখানেও কিন্তু অপশন থাকবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার যে ফাইনাল এক্সামিনেশন সেখানেও সিকিউ হলো 5টা লিখতে হবে, কিন্তু অপশন থাকবে, হয়তো 7টার মধ্যে 5টা বা 8টার মধ্যে 5টা আমরা লিখতে বলি, যার ফলে 25 + 50 এটা হলো 75। এই সময় হলো 3 ঘন্টা। ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে আবার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের মার্কস ডিস্ট্রিবিউশনটা হলো এরকম: নোটবুক, হ্যাঁ, তোমাদের হয়তো প্র্যাকটিক্যাল একটা খাতা থাকবে, সেই খাতাটা যদি কমপ্লিট থাকে তাহলে হবে 3 মার্কস। অ্যাটেন্ডেন্স ইন ল্যাব প্লাস পারফরমেন্স, হ্যাঁ, যেহেতু এখন ল্যাব হয়নি শুরু, ল্যাব যখন হবে তখন ওই ক্লাসে তোমরা যখন প্রেজেন্স থাকবা এবং ম্যাডামরা হয়তো মাঝে মাঝে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, সেগুলোর পারফরমেন্স একটা হিসাব ম্যাডামরা করবে। এখানে 5 মার্কস, তাহলে 5 আর 3 8। আর এক্সপেরিমেন্ট হলো 17। তো এখানে কিছু এক্সপেরিমেন্ট দিবে, হয়তো যদি ফার্স্ট পেপার দেওয়া হয়, ফার্স্ট পেপার দিলে হয়তো মূল বা কাণ্ডের নমুনা পর্যবেক্ষণ দিতে পারে, বা ওদিকে জবা ফুলের বা চায়না রোজের হলো গোত্র শনাক্তকরণ দিতে পারে। হ্যাঁ, তো এটা হয়তো প্র্যাকটিক্যাল যে ম্যাডাম আছে ওনারা যখন ক্লাস নেবে তখন এই এক্সপেরিমেন্ট যে 17 মার্কস, এই 17 মার্কস সম্পর্কে তারা বিস্তারিত জানাবে। এবং এখানে সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এই হলো এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? এক্সাম প্যাটার্নের তাহলে বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার পরীক্ষাটা স্যার যদি ডেট দিতে খুব ভালো হতো স্যার। না, এখন তো ডিসাইড হয় নাই, এখন তো এটা বলতে পারছি না। হ্যাঁ, এটা হয়তো ডিসাইড হলেই যত আর্লি জানা যায় তত আমি জানাই দিবো। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমরা আসবো মানে বেসিক টার্মস অফ বায়োলজি। আমরা যেহেতু বায়োলজি পড়ছি তাহলে আমাদের জানতে হবে লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম কাকে বলে? লিভিং অর্গানিজম ডিফাইন্ড অ্যাজ ইন্ডিভিজুয়াল ফর্ম অফ লাইফ হুইচ হ্যাজ অ্যাবিলিটি টু রিপ্রোডিউস ইটসেলফ। ঠিক আছে, লিভিং অর্গানিজম হলো যে সে সমস্ত জীবদেরই বোঝাবে তারা পরবর্তী বংশধর সৃষ্টি করতে পারে। লিভিং অর্গানিজম আইদার ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, এটা এককোষীয় হতে পারে আবার বহুকোষীয় হতে পারে। যদি ইউনিসেলুলার অর্গানিজম হয় সেক্ষেত্রে উদাহরণ হিসেবে ব্যাকটেরিয়া, এক্সাম্পল হবে ব্যাকটেরিয়া, অ্যামিবা, সাম অ্যালগি, কিছু শৈবাল, অ্যান্ড ফানজাই, কিছু ছত্রাক। তবে এখানে একটা উল্লেখ্য, এখানে ব্যাকটেরিয়া যদিও বলতেছি আমরা এককোষী বা ইউনিসেলুলার, ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা প্রোক্যারিওটিক সেলও বলি। ব্যাকটেরিয়াকে হ্যাঁ আমরা স্যার, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। হ্যাঁ, প্রোক্যারিওটিক সেলও বলি। এরা এককোষী ঠিক, কিন্তু এরা আবার প্রোক্যারিওটিক। কিন্তু ব্যাকটেরিয়া ছাড়া বাকি যেগুলো আছে, অ্যামিবা, সাম অ্যালগি অ্যান্ড ফানজাই, এরা অনলি ইউনিসেলুলার, হ্যাঁ, এবং ইউক্যারিওটিক। আর মাল্টিসেলুলার অর্গানিজম, অল হায়ার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস আর অলসো ইউক্যারিওটিক। তাহলে এরা অনলি ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যান্ড প্রোক্যারিওটিক। Cell is the structural and functional unit of living organism. তাহলে স্যার এটা কত নাম্বার পেজ স্যার? কোনটা? স্যার আপনি যেগুলো পড়তেছেন স্যার, এটা কত নাম্বার পেজ? এখন যেটা পড়াচ্ছে এটা কত নম্বর পেজ? হ্যাঁ হ্যাঁ স্যার। ওইখানে মানে পেজ নাম্বার আসেনি নাকি? ও, স্লাইড হলো 9 নম্বর স্লাইডে যাও, দেখতে পাচ্ছ 9 নম্বর স্লাইড? হ্যাঁ স্যার। এই পেজটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। পেজ নাম্বার মানে কোনোটাই দেওয়া হয় নাই, লাস্ট নিচে আমরা পেজ নাম্বার দিয়ে দিব। তাহলে এটা হলো 9 নম্বর স্লাইড। তাহলে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। হ্যাঁ, তাহলে লিভিং অর্গানিজমের যে স্ট্রাকচারাল এন্ড ফাংশন, গাঠনিক এবং কাজের যে একক, সেটা হলো সেল। আমরা এবার যাব হলো যে সেলের আউটলাইন। আমরা যেহেতু প্ল্যান্ট সেল পড়তেছি, তাহলে প্ল্যান্ট সেলের একটা আউটলাইনে যাব। একটা হলো বেসড অন নিউক্লিয়াস,
আর এটা হলো বেসড অন স্ট্রাকচার এন্ড ফাংশন। তাহলে সেলকে আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের যে গঠন আছে সেই গঠনের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হলো প্রোক্যারিওটিক সেল আর এটা হলো ইউক্যারিওটিক সেল। আমরা একটু আগেই জেনেছি প্রোক্যারিওটিক সেল কারা, যেমন ব্যাকটেরিয়া। এখানে বিজিএ এক্সাম্পল এখানে দেওয়া আছে বিজিএ, এটা মানে জানো? মানে বিজিএ মানে কি জানা আছে? বিতে তো ব্যাকটেরিয়া, না জি না আর এ তো জানি না। না, এক্সাম্পল ব্যাকটেরিয়া তো লেখাই আছে, ব্যাকটেরিয়া লেখার পর ও, লেখা আছে বিজিএ। এই টার্মটা কখনো শুনেছো? উম, হ্যাঁ শুনেছি, শুনে নিয়েছি। হ্যাঁ, কি এটা মানে? এটা জানি না স্যার। ব্লু গ্রিন অ্যালগি। বি মানে হলো ব্লু ব্লু, জি মানে হলো গ্রিন, আর এ মানে হলো অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি, বাংলায় হলো গ্রিন নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, তাহলে নীলাভ সবুজ শৈবালকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলতে পারি। তাহলে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া বা বিজিএ এরা হলো প্রোক্যারিওটিক। তাহলে কেন আমরা প্রোক্যারিওটিক বলবো, তার পিছনে বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টার্স গুলো কি কি? নো নিউক্লিয়ার এনভেলপ, তাহলে কোনো নিউক্লিয়ার এনভেলপ থাকবে না। নো নিউক্লিওলাস, নিউক্লিওলাস থাকবে না। সেল অর্গানেল ইজ অ্যাবসেন্ট, হ্যাঁ সেল অর্গানেলিস থাকবে না। সেল অর্গানেলিসের মধ্যে অনলি সেল অর্গানেলিস একটা থাকবে, তার নাম হলো রাইবোজোম। এবং রাইবোজোমের এই টাইপটা হলো 70S। ঠিক আছে, রাইবোজোম নামক একটাই অর্গানেলিস থাকবে, তার নাম হলো 70S রাইবোজোম। 70 রাইট। হ্যাঁ, তাহলে এই রাইবোজোম ছাড়া আর কোনো অর্গানেলিস প্রোক্যারিওটিক সেলে থাকবে না। এবার আসি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস ওয়েল অর্গানাইজড, এই কথার অর্থ কি? নিউক্লিয়াসের যে অংশগুলো আছে, ধরো নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন বা ক্রোমোজোম, সবগুলোই থাকবে। আর সেল অর্গানেলিস প্রেজেন্ট, তাহলে এখানে রাইবোজোম সহ আরো যে অনেকগুলো অর্গানেলিস আছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি অ্যাপারেটাস, সবই থাকবে। এটা ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। এবার আসবো আমরা বেসড অন স্ট্রাকচার এন্ড ফাংশন। তাহলে সোমাটিক সেল আর এটা হলো গ্যামেট। সোমাটিক সেল মানে হলো দেহকোষ, আর গ্যামেট মানে হলো জনন কোষ। তার মানে সোমাটিক সেল মানে বডি সেল না? বডি সেল, হ্যাঁ বডি সেল। বডি সেল, সোমাটিক সেল মানে আর বডি সেল। রিপ্রোডাক্টিভ সেল। আর এটা হলো গ্যামেট, বা এটাকে বলতে পারি রিপ্রোডাক্টিভ সেল। গ্যামেট মানে হলো রিপ্রোডাক্টিভ সেল। তো সোমাটিক সেল, যেমন আমরা মানুষ, মানুষ কোন ধরনের সোমাটিক সেল? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? স্যার ডিপ্লয়েড স্যার। ডিপ্লয়েড, মানুষের যে সেল সেটা হলো ডিপ্লয়েড সেল। কারণ আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা ডিপ্লয়েড সেল বলে একটা সেল ছিল, সেটা মায়ের পেটে জাইগোট, জাইগোটটা ছিল ডিপ্লয়েড। সেই ডিপ্লয়েড জাইগোট মায়ের পেটে থাকা অবস্থায় কি হয়, যে সে মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই বা সেল ডিভিশন করে, সেল ডিভিশন করে কি করেছে, একটা লিভিং অর্গানিজম তৈরি করেছে। তাহলে আমাদের দেহে এখন বর্তমানে ডিপ্লয়েড সোমাটিক সেল রয়েছে। তাহলে হ্যাপ্লয়েড সেল কাদের ক্ষেত্রে আছে? হ্যাপ্লয়েড সেলও আছে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আমরা ইউলোথ্রিক্স, একটা শৈবালের নাম জানি বা অ্যালগির নাম জানি, ইউলোথ্রিক্স। তো ইউলোথ্রিক্সের যে বডি সেল সেটা হবে হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে এইভাবে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। তাহলে আমাদের মানুষ সহ অন্যান্য যত প্রাণী আছে, ম্যাক্সিমাম যে উচ্চ শ্রেণীর প্রাণী, হায়ার অ্যানিম্যাল, সবাই হলো ডিপ্লয়েড। বা হায়ার অ্যানিম্যাল বা হায়ার প্ল্যান্ট ম্যাক্সিমামই ডিপ্লয়েড। আর গ্যামেট হ্যাপ্লয়েড, হেল্প ইন রিপ্রোডাকশন। এখন আমাদের আমাদের দেহ, আমরা বললাম যে আমাদের দেহের প্রত্যেকটা কোষ এখন ডিপ্লয়েড। তাহলে আমরা যখন অ্যাডোলসেন্ট পিরিয়ড অতিক্রম করি, যেটা বয়সন্ধিকাল সময়, তখন আমরা যদি মেল হয় তাহলে আমরা কিন্তু স্পার্ম তৈরি করি, আর যদি ফিমেল হয় তাহলে ওভাম তৈরি করি। মেল হলে স্পার্ম আর ফিমেল হলে ওভাম তৈরি করি। তাহলে Yes, এখন sir. এই স্পার্ম এন্ড ওভাম এগুলো বোথ আর হ্যাপ্লয়েড সেল, বোথ আর হ্যাপ্লয়েড সেল। ঠিক আছে, Haploid cell. স্পার্ম এন্ড ওভাম বোথ আর হ্যাপ্লয়েড সেল। Haploid cell. আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এই জিনিসটা আরো ডিটেলসে আসবো একটু পরে, আপাতত একটু জেনে রাখো। তাহলে গ্যামেট স্পার্ম হলো, আর গ্যামেট ওভাম হলো হ্যাপ্লয়েড। আর সোমাটিক সেল আমরা কি জানলাম, যে আমাদের যে বডি সেল বা জাইগোট এগুলো হলো সোমাটিক সেল। আমরা এবার জেনে নিই ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল।
কম্পারিজন নিউক্লিয়ার মেমব্রেন আমরা একটু আগে দেখলাম প্রোক্যারিওটিক সেল অ্যাবসেন্ট, ইউক্যারিওটিক সেলে প্রেজেন্ট। অর্গানাইজড নিউক্লিয়াস মানে ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস প্রোক্যারিওটিক সেলে নাই, প্রোক্যারিওটিক সেলে অ্যাবসেন্ট, এটা নাই। হ্যাঁ, আর ইউক্যারিওটিক সেলে প্রেজেন্ট, কারণ ইউক্যারিওটিক সেলে আমরা জানি হ্যাঁ অল কম্পোনেন্ট অফ নিউক্লিয়াস আর প্রেজেন্ট। আর ডিএনএ প্রোক্যারিওটিক সেলে সার্কুলার আর ইউক্যারিওটিক সেলে লিনিয়ার। লিনিয়ার। সার্কুলার মানে বৃত্তাকার, লিনিয়ার মানে হলো রৈখিক। সাইটোপ্লাজমিক অর্গানেলিস অনলি রাইবোসোম, প্রোক্যারিওটিক সেলে অনলি রাইবোসোম প্রেজেন্টস। আমরা একটু আগে বলেছিলাম যে প্রোক্যারিওটিক সেলের রাইবোসোমটা কি টাইপের, 70s। এই জিনিসটা 70 স্যার। হ্যাঁ, তার প্রোক্যারিওটিক সেলে যে রাইবোসোম থাকবে সেটার যে সেটা 70s। এস মানে কি, এস মানে হলো একটা বিজ্ঞানীর নাম। সেই বিজ্ঞানীটার আমরা যখন রাইবোসোম সম্পর্কে পড়ব তখন আমরা এস এর তথ্যটা পেয়ে যাব। এস মানে আমাদের এটুক জেনে রাখো ভেদভার একক। এস মানে হলো ভেদভার একক। তাহলে মানে এটা কি বললেন, আরেকবার বললেন স্যার? ভেদভার, হ্যানবার্গ। আমি বানানটা লিখে দিই। স্ভেডবার্গ। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ কিন্তু এস এর আসছে না, উচ্চারণ কিন্তু এস এর আসতেছে না, শুধু পরের অংশ। হ্যাঁ স্যার, ভেডবার্গ। ভেদভার, হ্যাঁ, কিন্তু আমরা যখন একক লিখবো তখন এসটা লিখবো। এসটাই কি হ্যাঁ, করব? এসটা যখন আমরা একক হিসেবে যখন ইউনিট হিসেবে লিখবো তখন এস, কিন্তু এস এর উচ্চারণটা হবে ভেদভার, বুঝতো? ওকে এটা স্যার। এটা একটা বিজ্ঞানীর নাম, এটা একটা সায়েন্টিস্টের নাম। এই সায়েন্টিস্টের দুইটা অংশই ব্যবহৃত হচ্ছে। সে যখন লিখতে বলছে তখন লিখতে বলছে এস, কিন্তু যখন উচ্চারণ করতে বলছে তখন উচ্চারণ করছে ভেদভার। বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা আসবো ইউক্যারিওটিক সেলে। এখানে অল সেল অর্গানেলিস প্রেজেন্ট, সব অর্গানেলিস প্রেজেন্ট থাকে। আর এখানে রাইবোসোম দুই ধরনের থাকে, এটিএসও থাকে আবার 70s রাইবোসোমও থাকে। এটিএস রাইবোসোম এরা সাধারণত সাইটোপ্লাজমে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটিএস এর পাশে ব্র্যাকেটের মধ্যে 40s মানে 40s আর 60s দুটো আমরা অপশন দেখতে পাচ্ছি। এগুলো হলো এইটিএস রাইবোসোমের সাব ইউনিট। এইটিএস রাইবোসোমের দুইটা সাব ইউনিট আছে, হ্যাঁ, বিগ সাব মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড 60s আর স্মল সাব ইউনিট হলো 40s। ঠিক একই রকম ভাবে 70s রাইবোসোমের টু সাব ইউনিট আছে, হ্যাঁ, বিগ সাব ইউনিট হলো 50s আর স্মল সাব ইউনিট হলো 30s। এগুলো আমরা রাইবোসোম যখন করব তখন আরো ভালো করে জানবো। মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড এরা বোথ আর অর্গানেলিস, সেল অর্গানেলিস। এর ভিতরেও কিন্তু রাইবোসোম রয়েছে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ভিতরেও রাইবোসোম রয়েছে এবং সেই রাইবোসোমটা কিন্তু 70s মানে প্রোক্যারিওটিক। তাহলে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এর ভিতরে যে রাইবোসোমটা পাওয়া যাবে সেই রাইবোসোমটা হবে প্রোক্যারিওটিক। তাহলে আমরা দেখলাম যে ইউক্যারিওটিক সেলে two types ribosome present. In a cytoplasm presents ATS ribosome, and in mitochondria and plastid organelles present in 70 70s ribosome. Cell division. Prokaryotic cell amitosis type cell division, whereas eukaryotic cell mitosis and meiosis cell division occurs. Respiration. Prokaryotic cell anaerobic respiration হয় আর ইউক্যারিওটিক সেলে অ্যারোবিক রেসপিরেশন। ঠিক আছে, অ্যানারোবিক মানে উইদাউট অক্সিজেন আর উইথ অক্সিজেন। ইউক্যারিওটিক সেলে যেটা হবে রেসপিরেশন সেটা হলো উইথ অক্সিজেন অর অ্যারোবিক রেসপিরেশন। আচ্ছা, এখন আমরা আসবো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের যেটা সেটা আমরা ব্যাখ্যা করে আসি। এখানে আমরা ফর এক্সাম্পল এখানে দিয়েছি এ সেল হ্যাভ 6 ক্রোমোজোম, এ সেল হ্যাভ 6 ক্রোমোজোম, n ইকুয়াল টু 6। ঠিক আছে, n ইকুয়াল টু কত? স্যার এটা প্রত্যেক সেলেই থাকে? না, এটা আমি এখানে এখানে আমি চেঞ্জও করে দিতে পারি। মনে করো যে এটা এক্সাম্পল। এটা এক্সাম্পল, এখানে আমি ধরো আমি মানুষেরটাই করলাম, মানুষেরটা মনে করো কত 23। ইয়েস হ্যাঁ, স্যার। মানুষের কত 23, তাহলে n এর মান হবে কত? 23 প্রায়। n এর মান হবে 23 23। আর 2n হলে এখানে হয়ে যাবে 2 × 23 মানে কত? 46। 46। এখন আমরা এখানে n এর মান, এটা আমি মানুষের একটা ধরলাম, মানুষের একটা হ্যাপ্লয়েড সেল। তাহলে মানুষের একটা হ্যাপ্লয়েড সেলে কয়টা ক্রোমোজোম আছে? 23 ক্রোমোজোমস। তাহলে n এর মান হলো 23। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, হ্যাপ্লয়েড সেল has one set of chromosome.
হ্যাপ্লয়েড সেলে কয়টা ক্রোমোজোম থাকবে? এক সেট ক্রোমোজোম। ক্লিয়ার? ওয়ান সেট ক্রোমোজোম। অন সেট ক্রোমোজোম। তাহলে অন সেট ক্রোমোজোম বা আমরা এটাকে বলতে পারি এন। অন সেট ক্রোমোজোম মানে হলো কি এন। আবার ডিপ্লয়েড সেল হ্যাজ টু সেটস অফ ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ডিপ্লয়েড সেলে কয় সেট ক্রোমোজোম? টু সেট। তাহলে টু সেট মানে আমরা কি বলতে পারি? টুয়াইস এন। হ্যাঁ, তাহলে মানুষের হ্যাপ্লয়েড সেল আমরা একটু আগে জানলাম, মানুষের হ্যাপ্লয়েড সেলগুলোর নাম কি? Yes, sir. মানুষের হ্যাপ্লয়েড সেলের নাম কি? মানুষের যদি আমি ধরি, মানুষের হ্যাপ্লয়েড সেলগুলো কোনগুলো? মানুষের হ্যাপ্লয়েড সেল, হ্যাঁ, স্পার্ম, স্পার্ম, জার্ম সেল। তাহলে জার্ম, ওভাম, হ্যাঁ জার্ম সেল। জার্ম সেল হলো মানুষের জার্ম সেলগুলো কি কি? একটা হলো স্পার্ম, স্পার্ম, মেলের ক্ষেত্রে, আর হোয়ারাস ফিমেলের ক্ষেত্রে ওভাম। ওভাম, তাহলে স্পার্ম এন্ড ওভাম এটা হলো কি? জার্ম সেল। বুঝছো? জার্ম সেল। বুঝতে পারছি। বা আমরা এটা বলতে পারি, হ্যাপ্লয়েড সেলের। হ্যাঁ এটা হলো হ্যাপ্লয়েড সেল বা এটা গ্যামেট। হ্যাপ্লয়েড সেল বা এটা হলো গ্যামেট। ওকে, ওকে স্যার। আচ্ছা এখন আমরা আসছি ডিপ্লয়েড সেল। তাহলে ডিপ্লয়েড সেলে টু সেট অফ ক্রোমোজোম বা বলতেছি আমরা টুয়াইস এন। তাহলে মানুষের যে একটা ডিপ্লয়েড সেল মানে আমরা এখন আমাদের যে বডিতে যে সেলগুলো আছে সোমাটিক সেল, এই সেলগুলো কি? টুয়াইস এন। তাহলে আমাদের বডির যে সেলগুলো আছে সেই সেলগুলোর নাম কি? টুয়াইস এন। বুঝছো? এখন এই আমাদের যে এই মাদার সেলগুলো আছে বা সোমাটিক সেলগুলো আছে, এরা কি করবে? যখন আমাদের অ্যাডোলসেন্ট পিরিয়ড হবে, হ্যাঁ তখন আমাদের 13 বছর বা 14 বছর হবে, তখন এরা কি করে? স্পার্ম সেল তৈরি করে। তাহলে আমাদের মাদার সেল বা সোমাটিক সেলগুলো কি করবে? স্পার্ম সেল তৈরি করবে বা ফিমেলের ক্ষেত্রে ওভাম সেল তৈরি করবে, মানে জার্ম সেল তৈরি করবে। তাহলে আমাদের যে মাদার সেল বা সোমাটিক সেল, এরা যখন ডিভাইড হয়ে স্পার্ম বা ওভাম তৈরি করে, সেটা কোন প্রক্রিয়ায়? স্যার হ্যাপ্লয়েড সেলের মাধ্যমে। হ্যাপ্লয়েড সেল তো তৈরি করে, মনে করো আমাদের যে জনন মাতৃকোষ বা মাদার সেল যেটাকে বলছি আমরা, হ্যাঁ তাহলে এই মাদার সেল বা জনন মাতৃকোষ এটা যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করবে বা স্পার্ম বা ওভাম তৈরি করবে, কি প্রক্রিয়ায় তৈরি করবে? আমাদের তো কোষ বিভাজন পড়ানো হয়ে গেছে তাই না, সেল ডিভিশন পড়ানো হয়ে গেছে, ওখানে নিশ্চয়ই স্যার ম্যাডামরা বলেছে। তাহলে আমরা বলবো কি, যে আমাদের যখন জন্মমাতৃ কোষ মানে মাদার সেল যদি স্পার্ম হয়, তাহলে আমরা বলবো মাদার সেল থেকে তৈরি হবে স্পার্ম। আর ফিমেলের ক্ষেত্রে মাদার সেল থেকে হবে ওভাম। তাহলে এটা তৈরি হয় মায়োটিক সেল ডিভিশন। মিওসিস মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে তোমার এই জন্মমাতৃ কোষগুলো কি তৈরি করবে? স্পার্ম বা মেয়েদের ক্ষেত্রে ওভাম তৈরি করবে। ওকে, ওকে স্যার। আচ্ছা যেমন আমরা এই যে নিচের এটা দেখো, এখানে দেওয়া আছে ডিপ্লয়েড অর্গানিজম, হার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মোস্ট অফ দ্য অ্যানিমাল সেল। তাহলে এই মোস্ট অফ দ্য অ্যানিমাল সেল মানে অধিকাংশ প্রাণী কোষের ক্ষেত্রে, হার্নের ক্ষেত্রে, জিমনোস্পার্মের ক্ষেত্রে, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে তাদের সোমাটিক সেলটা কি? টুয়াইস এন। মানে আমাদের দেহটা, আমরা যেহেতু মানুষ, আমরা মানুষকে নিয়ে চিন্তা করি, তাহলে মানুষের দেহকোষটা কোন ধরনের? টুয়াইস এন। টুয়াইস এন মানে কি? টু সেট অফ ক্রোমোজোম। টুয়াইস এন মানে কি? টু সেট অফ ক্রোমোজোম। এখন এই যে এই সোমাটিক সেল যখন গ্যামেট তৈরি করে, এই যে সোমাটিক সেল এখন গ্যামেট তৈরি করেছে, তাহলে টুয়াইস এন থেকে এই যখন গ্যামেট তৈরি হয়েছে, তখন এই গ্যামেট তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায়? এখান থেকে এখানে মায়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছে। কি প্রক্রিয়ায়? মায়োসিস প্রক্রিয়ায়। হ্যাঁ, তাহলে এটা ছিল ডিপ্লয়েড সেল, ডিপ্লয়েড সোমাটিক সেল। আর আফটার মায়োসিস দেন গ্যামেট প্রডিউস গ্যামেট, এন্ড গ্যামেট bears one set of chromosome or n। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু ডিপ্লয়েড দেখলাম, এখানে হয়ে গেল n। তাহলে আমরা প্রথমে একটা এক্সাম্পল নিয়েছিলাম, আমরা মানুষ ধরে বলেছিলাম, তাহলে মানুষে আমরা বলেছিলাম টুয়াইস n সমান কত? 46। টুয়াইস n সমান কত? 46। তাহলে এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে, তাহলে গ্যামেটে কয় সেট ক্রোমোজোম যাবে? এক সেট। তাহলে টুয়াইস n সমান যদি 46 হয়, তাহলে n সমান কত? টুয়াইস n জিনিসটা বুঝতে পারছি স্যার, আরেকটু বলবেন? টুয়াইস n মানে হলো কত? n এর মান কত? আমি যে উপরে দেওয়া আছে n এর মান কত? n এর ভ্যালু স্যার 23। 23। এখানে আছে টুয়াইস n, তাহলে 2:23 মানে মাল্টিপ্লাই করা হয়েছে 46। হ্যাঁ 46। তাহলে এখান থেকে যখন মায়োসিস হয়ে যায়, মায়োসিসে কি হয়? ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়।
মায়োসিসের ক্ষেত্রে যখন হ্যাপ্লয়েড সেল তৈরি হয় তখন ক্রোমোজোম নাম্বার কি হয়, হাফ হয়ে যায়। হাফ হয়ে যায়, মানে 46/2, 46/2 মানে কত, 23। মানে এখানে কি 23 হয়েছে, স্যার। এন হয়েছে, হ্যাঁ, মানে হাফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে যখন পারছি। এখন আমাদের বডিতে আছে হলো ডিপ্লয়েড সেল, তাহলে প্রত্যেক ডিপ্লয়েড সেলে তো ক্রোমোজোম নাম্বার আছে হলো কত, 46, বা 2 সেট অফ ক্রোমোজোম। মানে ঠিক আছে, 23 আমাদের দেহে বর্তমানে, মনে করো আমার দেহে বা তোমার দেহে বর্তমানে প্রত্যেকটা যে দেহ কোষ আছে সেই দেহ কোষে কয় সেট ক্রোমোজোম আছে, স্যার 2 সেট। 2 সেট ক্রোমোজোম। আর হ্যাঁ স্যার। এক সেট ক্রোমোজোম সমান কতগুলো ক্রোমোজোম, 1 সেট ক্রোমোজোম 23। 23। তাহলে আমাদের বডিতে যে এখন সোমাটিক সেল গুলো আছে, এই সোমাটিক সেলের নাম্বার অফ ক্রোমোজোম কত, 46। নাম্বার অফ ক্রোমোজোম 46। 46, ইয়েস এটা স্যার। বলতে পারি না, নাম্বার অফ ইয়েস স্যার। ক্রোমোজোম 46, বা আমরা বলতে পারি কি যে 2 সেট অফ ক্রোমোজোম। ওকে, ওকে এখন স্যার। আমরা যখন শুক্রাণু তৈরি করব, আমাদের যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা বয়ঃসন্ধিকালীন সময় হবে, তখন কি হবে, এই মাসিক বিভাজনের ফলে এই 46টা ক্রোমোজোম থেকে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে অর্ধেক। হ্যাঁ, কারণ আমরা জানি মাসিক কোষ বিভাজনের ক্ষেত্রে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেই হিসেবে অপত্য কোষে যে বা গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ওকে, এইভাবে হ্যাপ্লয়েড যে গ্যামেট গুলো আছে, এই গ্যামেট গুলো যদি স্পার্ম হয় আর ওদিকে যদি ওভাম হয়, তাহলে স্পার্মেও আছে এন আর ওভামেও আছে এন, তাহলে এন প্লাস এন ইকুয়াল টু হয়ে যাবে আবার 2n, এটা জাইগোট। মনে করো আমরা যখন আবার যৌন মিলনে আবদ্ধ হব, তাহলে আমাদের মেলের আছে স্পার্ম আর ফিমেলের আছে ওভাম। ওভাম। মেলের এন আর ফিমেলের এন, এই দুটো আবার ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে একটা কোষ তৈরি করবে, সেই কোষটার নাম কি, জাইগোট। জাইগোট। মানে আমাদের সন্তান যখন হবে তখন সেই সন্তান একটা কোষ তৈরি করবে, প্রথমে একটা কোষ তৈরি করবে, সেই কোষটার নাম হলো জাইগোট। আর সেই জাইগোটটা আবার কি করবে, মায়ের পেটে থাকা অবস্থায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আবার একটা ডিপ্লয়েড জীব তৈরি করবে। হ্যাঁ, এটাই হলো নেক্সট জেনারেশন বা ডিপ্লয়েড জীব। তাহলে আমি মানুষটা দিয়ে বোঝালাম, নিচেরটা তাহলে বুঝতে পেরেছো কিভাবে তাহলে এই এটা হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কিভাবে হয় আবার ডিপ্লয়েড ফিরে যায়। হ্যাঁ স্যার। নিচেরটা তাহলে বুঝতে পেরেছো। স্যার। তাহলে এবার আমরা সেই উপরের অংশটা, উপরে আমরা বলছি হ্যাপ্লয়েড অর্গানিজম, অ্যালগি, ফাঞ্জাই, মস, প্রোটোজোয়া। তাহলে এই যে নিম্ন শ্রেণীর যে অ্যালগি বা ফাঞ্জাই বা মস, এদের ক্ষেত্রে কি হয়, তাদের সোমাটিক সেলটাই হলো কি এন, তাদের সোমাটিক এন। সেলটা কি এন, এন মানে কি এন। হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। হ্যাঁ, তাহলে তাদের মেলটাও হবে হ্যাপ্লয়েড, তাদের ফিমেলটাও কি হবে, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। হ্যাঁ, মেল এবং ফিমেল বোথ হ্যাপ্লয়েড। ওকে, হ্যাপ্লয়েড। এখন তাদের যেহেতু আমরা জানি হ্যাপ্লয়েড সেলে কিন্তু আবার মায়োসিস ঘটে না, হ্যাপ্লয়েড সেলে কি ঘটে না, মায়োসিস মায়োসিস ঘটবে না। ঘটে না। তাহলে এই সোমাটিক সেল যেহেতু মেলেও সোমাটিক সেল সেটাও হ্যাপ্লয়েড, ফিমেলেও সোমাটিক সেল সেটাও হ্যাপ্লয়েড, তাহলে এই মেলের ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি করবে সেই গ্যামেটটাও হ্যাপ্লয়েডই হবে, ফিমেলের ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি করবে সেই গ্যামেটটাও হয়ে যাবে হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে এখানে সোমাটিক সেল থেকে যে গ্যামেট তৈরি হলো, এখানে কিন্তু কোনো মায়োসিস বিভাজন না হয়ে এটা গ্যামেট তৈরি হয়েছে। ঠিক আছে, নিচেরটা আমরা বলেছিলাম যেহেতু আমাদের বডিটা হলো ডিপ্লয়েড সেল দ্বারা গঠিত, এই জন্য আমাদের এই যে গ্যামেট তৈরি হয়েছিল সেই গ্যামেটটা মায়োসিস প্রয়োজন ছিল। কিন্তু যদি সোমাটিক সেল হ্যাপ্লয়েড হয়, তাহলে সেই সোমাটিক সেল হ্যাপ্লয়েড থেকে যখন গ্যামেট তৈরি হবে, পুরুষরা যখন স্পার্ম তৈরি করবে বা ফিমেলরা যখন ওভাম তৈরি করবে, তখন সেটা কিন্তু উইদাউট মায়োসিস। তাহলে এই সোমাটিক সেল থেকে গ্যামেটটা কিভাবে তৈরি হবে, মাইটোসিসের ফলে। ঠিক আছে, সোমাটিক সেল এখানে গ্যামেট তৈরি করবে মাইটোসিসের ফলে। মাইটোসিস। হ্যাঁ, মাইটোসিসের ফলে। তাহলে এই যে গ্যামেট গুলো তৈরি হলো, এখন মেলের গ্যামেট সেটাও হ্যাপ্লয়েড, ফিমেলের গ্যামেট সেটাও হ্যাপ্লয়েড। তাহলে এখন দুই হ্যাপ্লয়েড যখন জার্ম সেল যখন ফিউজড হবে তখন তৈরি করবে জাইগোট। ঠিক আছে, এটা হলো এই হ্যাপ্লয়েড অর্গানিজমের জাইগোট। ঠিক আছে, এই জাইগোট এখন কি হয়ে গেল, ডিপ্লয়েড। জাইগোট এখন কি অবস্থায় আছে, স্যার 2n হয়ে গেলে কি ডিপ্লয়েড হয়ে যায়? হ্যাঁ, টোয়াইস মানে হলো ডিপ্লয়েড, টোয়াইস ডিপ্লয়েড। মানে এখন ডিপ্লয়েড। এখন আমরা যাব যে নিম্ন শ্রেণীর যে অর্গানিজম গুলো রয়েছে তার জাইগোট হলো কি ডিপ্লয়েড। আর আমরা জানি কোন ধরনের কোষে মায়োসিস ঘটে, কোন ধরনের কোষে মায়োসিস ঘটে, অবশ্যই ডিপ্লয়েড।
ডিপ্লয়েড। ডিপ্লয়েড সেলে মায়োসিস ঘটে, হ্যাপ্লয়েড সেলে কিন্তু মায়োসিস ঘটে না। এখন আমরা আসবো নিম্ন শ্রেণীর, যেহেতু হ্যাঁ নিম্ন শ্রেণীর যে অর্গানিজম গুলো আছে, হ্যাঁ লোয়ার অর্গানিজম, তাদের জাইগোটে তখন কি হবে, মায়োসিস হবে। আর মায়োসিস হলে যে সেলগুলো তৈরি হবে সেই সেলগুলো সবই হলো হ্যাপ্লয়েড। ঠিক আছে, এই হ্যাপ্লয়েড সেলগুলো আবার তখন কি হবে, বিভাজিত হয়ে আবার হ্যাপ্লয়েড অর্গানিজম তৈরি করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এটা হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে এইভাবে হয়। তাহলে আমরা এটা বলতে পারি না যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে মায়োসিস ঘটে কোথায়? তাহলে আমরা কোথায় বলবো? মিয়োসিস। হ্যাঁ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে মায়োসিস ঘটে কোথায়? জাইগোট। স্যার নিম্ন শ্রেণী মানে বুঝলাম না স্যার, মানে লোয়ার লোয়ার ক্লাস। অর্গানিজম, লোয়ার অর্গানিজম। এই যে অ্যালগি, ফাঞ্জাই, মস, প্রোটোজোয়ান, এগুলো সবই কি লোয়ার অর্গানিজম। লোয়ার অর্গানিজম। হ্যাঁ, লোয়ার অর্গানিজম। তাহলে এই লোয়ার অর্গানিজমের জাইগোটে হ্যাঁ মিয়োসিস সেল হয়। মায়োসিস হ্যাপেন। ইয়েস স্যার। আর আমরা যদি হায়ার অর্গানিজমে যাই, হায়ার অর্গানিজম মানে হলো যেমন আমরা, সেক্ষেত্রে আমরা হিউম্যান। মায়োসিস কোথায় দেখবো? আমরা মায়োসিস দেখবো এই সোমাটিক সেল থেকে যখন গ্যামেট তৈরি হবে, সোমাটিক সেল থেকে যখন কি হবে, গ্যামেটিক। গ্যামেট তৈরি গ্যামেট। হবে, তখন সেখানে কি ঘটবে, মায়োসিস ঘটবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এটা এখানে আসলে দিয়ে দিলে ভালো হতো। এখানে এখানে দিয়ে দিই তাহলে ভালো হবে। এই যে এখানে, বুঝছো? বুঝতে পারতেছি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা যাই প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল সম্পর্কে একটু জানি। তাহলে প্ল্যান্ট সেলে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হলো সেল ওয়াল আর একটা হলো প্রোটোপ্লাস্ট। তাহলে সেল ওয়াল আর একটা হলো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট হলো লিভিং। প্রোটোপ্লাস্টকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো প্রোটোপ্লাজম আর একটা হলো নন লিভিং অর্গান সাবস্টেন্স। আমরা প্রোটোপ্লাজমে ফিরে যাই। প্রোটোপ্লাজমকে আমরা তিনটা অংশে ভাগ করেছি, থ্রি পার্টস। একটা হলো সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সেল মেমব্রেন আমরা পরে পড়বো বিস্তারিত, সাইটোপ্লাজম সম্পর্কে পড়বো, নিউক্লিয়াস সম্পর্কে পড়বো। সাইটোপ্লাজমে আবার থ্রি পার্ট, এটা হলো ম্যাট্রিক্স, আর এটা হলো সেল অর্গানেলিস, আর এটা হলো ভ্যাকুয়াল। ভ্যাকুয়ালটাও আসলে সেল অর্গানেলিসই বোঝায়, ভ্যাকুয়ালসটাও ওয়ান টাইপ অফ সেল অর্গানেলিস। অর্গানিজম। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সটা আমরা বলবো সাইটোসোল, বা আমরা বলি যেটা মাতৃকা। হ্যাঁ, সাইটোমেট্রিক্স। হ্যাঁ, সাইটোম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে আমরা সাইটোপ্লাজমকে মূলত আসলে দুই ভাগে ভাগ করলেই ভালো হয়, যেহেতু বই দেওয়া আছে তিনটা, এই জন্য আমরা তিনটে দিয়েছি। এটা আসলে ম্যাট্রিক্স আর এটা হলো সেল অর্গানেলিস, বা আমরা বলতে পারি ম্যাট্রিক্স অর সাইটোসোল। ঠিক আছে, সাইটোসোল অর সেল অর্গানেলিস। এখানে হলো ডিফারেন্ট টাইপ অফ সেল অর্গানেলিস। আর এদিকে আমরা আসবো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কয়েকটা অংশ? নিউক্লিয়াসের চারটা অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন। নন লিভিং সাবস্টেন্সের মধ্যে আছে স্টোরেজ সাবস্টেন্স, হ্যাঁ, সেক্রেটরি সাবস্টেন্স, এক্সক্রেটরি সাবস্টেন্স। স্টোরেজ সাবস্টেন্স মানে স্টার্চ হতে পারে, গ্লাইকোজেন হতে পারে, হ্যাঁ, সেক্রেটরি সাবস্টেন্স এনজাইম, হরমোন, নেকটার, এগুলো। আর এক্সক্রেটরি সাবস্টেন্স গাম, ল্যাটেক্স, হ্যাঁ, তারপর হলো ট্যানিন, হ্যাঁ, অর্গানিক অ্যাসিড, এগুলো এক্সক্রেটরি সাবস্টেন্স হিসেবে থাকতে পারে। তো এই ছিল হলো আউটলাইন। আমরা এগুলোর প্রত্যেকটা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, এই আউটলাইন সম্পর্কে কোনো কোয়েরি থাকলে বলো। আছে কোনো কোয়েরি আছে? না স্যার, আমাদের আচ্ছা কোয়েরি নাই। আচ্ছা, এখন আমরা যাই, আমরা যে একটু আগে জানলাম যে সেল অর্গানেলিস। তাহলে সেল অর্গানেলিস জিনিসটা কি? আমরা অর্গানেলিসের বাংলা আমরা জানি অঙ্গাণু। তাহলে সেল অর্গানেলিস মানে হলো কোষীয় অঙ্গাণু। তাহলে সেল অর্গানেলিস কাকে বলে? Organelles which are specific function, specific shape and living presence in the cytoplasm of an organism. Organism cells known as cell organelles. তাহলে সেল অর্গানেলিসের ক্যারেক্টারস গুলো কি কি? এর ফাংশন স্পেসিফিক, তারপর শেপ স্পেসিফিক, আর লিভিং। আর পাওয়া যাবে কোথায়? ইন এ সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে পাওয়া যাবে। তাহলে তাদেরকে আমরা অর্গানেলস বলবো। যেমন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি আছে, একটা স্পেসিফিক শেপ আছে, তাই না?
তারপরে তার Yes, কি sir. আছে, একটা স্পেসিফিক ফাংশন আছে না, পাওয়ার হাউস, সে প্রোডিউস Power এনার্জি, house of cell. হ্যাঁ প্রোডিউস এনার্জি। তারপরে একটা হ্যাঁ, sir. স্পেসিফিক স্টেপ আছে, আবার লিভিং, হ্যাঁ সে কিন্তু লিভিং, তাহলে এবং অবশ্যই সাইটোপ্লাজমে পাওয়া যায়। তাহলে এগুলোকে আমরা সেল অর্গানেলস বলবো। আমরা কিছুক্ষণ আগে এখানে অনেকগুলো সেল অর্গানেলস আমরা মানে দেখি, এগুলো হলো সেল অর্গানেলস। হ্যাঁ এগুলো কিন্তু সেল অর্গানেলস ছিল, কিন্তু আমরা জানি না যে এই সেল অর্গানেলস গুলো কিভাবে আমাদের মনে রাখতে হবে। সেল অর্গানেলস আসলে দুই ধরনের, একটা হলো উইথ মেমব্রেন আর একটা হলো উইদাউট মেমব্রেন। যদি আমরা উইথ মেমব্রেন মানে যে সমস্ত সেল অর্গানেলস গুলোতে কি আছে, ঝিল্লি বা পর্দা। মেমব্রেন রয়েছে, সেগুলো হলো আমরা একটা ছন্দ করেছি, সেই ছন্দটার নাম হলো মেয়েটি এবার ভালো ভালো গয়নালোকে পেল। তাহলে এটা একটা অন টাইপ অফ একটা রাইমস। সেন্টেন্স, হ্যাঁ বা Yes, sir. একটা ছন্দ। তাহলে এই ছন্দে আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই কি কি অর্গানেলিস মেমব্রেন মেমব্রেন রয়েছে সেগুলো আমরা বুঝতে পারবো। তাহলে মেয়েটি মানে কি, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ মেয়েটি এম ফর মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি হিসেবে জানি, পাওয়ার হাউস। এবার এবার মানে ই মানে হলো এন্ডোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক। ভালো, ভি ফর ভ্যাকুয়াল। তারপরে আসলো আবার ভি, ভি ফর ভেসিকল। তাহলে ভ্যাকুয়াল আর ভেসিকলের মধ্যে একটু পার্থক্য আছে, ভ্যাকুয়াল হলো লার্জ আর ভেসিকল গুলো হবে স্মল, হ্যাঁ। এবার আসবো গয়না। গয়না মানে জি ফর গলজি বডিস, গলজি বডিস কে আবার বলা হয় প্যাকেজিং সেন্টার। আবার জি দিয়ে আরো একটা অর্গানেলিস আছে, তার নাম হলো গ্লাই অক্সিজম। লকেটের, লাইসোজোম। হ্যাঁ লকেটের এল, এল ফর লাইসোজোম। লাইসোজোমকে আমরা বলি অটোলাইসিস, লাইসোজোমকে আমরা কি বলবো, অটোলাইসিস। অটোলাইসিস। পেলো, পেলোর পি ফর প্লাস্টিক, প্লাস্টিক মানে হলো লার্জ অর্গানেলি, ঠিক আছে, লার্জ অর্গানেলি, অর্গানেল। হ্যাঁ লার্জ মানে সবচেয়ে বড় অর্গানেলি হলো প্লাস্টিড। পার অক্সিজেন, পার অক্সিজেন হলো অ্যানাদার অর্গানিজম, এটাও পাওয়া যায়। তাহলে এই হলো স্যার এটা আমাদের, কি প্লাস্টিডের? না এটা আলাদা, এই যে স্ল্যাশ দেওয়া আছে, তাহলে প্লাস্টিড ও, একটা অঙ্গাণু বা অর্গানিলিস, আর পারঅক্সিজম আরেকটা অঙ্গানিলিস, মানে পি দিয়ে দুইটা অঙ্গাণু আমরা বুঝিয়েছি, এটা হলো প্লাস্টিড আর এটা হলো পারঅক্সিজম। আবার জি দিয়ে আমরা দুইটা অঙ্গাণু বুঝিয়েছি, একটা হলো গলজি বডিস আর এটা হলো গ্লাই অক্সিজম। তাহলে আমরা এখানে কয়টা মেমব্রেন মেমব্রেন মেমব্রেনাস অর্গানিলিস বুঝিয়েছি, 1 2 3 4 5 6 7 সাতটা। 8 9টা, ও, 9টা। কারণ জি দিয়ে আছে দুইটা আর পি দিয়ে আছে দুইটা, বুঝছো? তাহলে এগুলো সবগুলোতে কি রয়েছে, মেমব্রেনাস অর্গানিলিস, হ্যাঁ এগুলোতে মেমব্রেন মেমব্রেন আছে, হ্যাঁ প্রত্যেকটাতে মেমব্রেন আছে। ওকে, তাহলে আমরা এই ছন্দটা যদি মনে রাখতে পারি, মেয়েটি এবার ভালো ভালো গয়না লকেট পেল, তাহলে আমরা এই কোন কোন অঙ্গাণুগুলো ঝিল্লিযুক্ত সহজেই মনে রাখতে পারবো। বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমরা আসবো উইদাউট মেমব্রেন। তাহলে উইদাউট মেমব্রেনেও এরকম একটা ছন্দ আছে, মেয়েটি মায়ের রাজ্য পেয়ে ইবাদত করলো। মেয়েটি মানে হলো মাইক্রোটিবিউলস, তাহলে এগুলোতে কোনো মেমব্রেন নাই। মায়ের, এম ফর মাইক্রোফিলামেন্টস। রাজ্য, আর ফর রাইবোজোম, রাইবোজোমকে আবার বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে, সে প্রক্রিয়াটার নাম হলো ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে যেটা রাইবোজোম ডিএনএ তে থাকে, কোনটা, ট্রান্সলেশনটা। না ট্রান্সলেশন ডিএনএ তে থাকে, ট্রান্সলেশন হলো একটা প্রসেস, ট্রান্সলেশন হলো প্রসেস। একটা প্রসেস। ও সরি, আমি ভাবছি ট্রান্সক্রিপশন নাকি। হ্যাঁ ট্রান্সক্রিপশনও ওয়ান টাইপ অফ প্রসেস, ট্রান্সক্রিপশনও ওয়ান টাইপ অফ প্রসেস, ট্রান্সলেশনও ওয়ান টাইপ অফ প্রসেস। ও, ট্রান্সলেশন কাকে বলা হয়, ট্রান্সলেশন হলো যে রাইবোজোম যখন প্রোটিন তৈরি করে তখন তাকে বলবো ট্রান্সলেশন, ও, ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে কোন প্রক্রিয়ায় রাইবোজোম প্রোটিন তৈরি করে, অ্যান্সার হবে স্যার ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে। আবার যদি বলি, একটু আগে বলে আরেকটা ওয়ার্ড ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনটা কি, ট্রান্সক্রিপশনটা হলো ডিএনএ যখন আরএনএ তৈরি করবে, ডিএনএ যখন কি তৈরি করবে, আরএনএ। আরএনএ। তাহলে প্রোডাকশন অফ ডিএনএ আরএনএ। হ্যাঁ ডিএনএ যখন আরএনএ তৈরি করবে, যে আরএনএ তৈরি করুক সেই প্রক্রিয়াটার নাম হবে ট্রান্সক্রিপশন। ওকে, ওকে স্যার। আর আরেকটা ওয়ার্ড তুমি পাবা রেপ্লিকেশন, আরেকটা ওয়ার্ড তুমি পাবা রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা কি, ডিএনএ যখন নতুন ডিএনএ তৈরি করবে, হ্যাঁ
বুঝতে পারছো? ডিএনএ যখন বুঝতে নতুন পারছি। ডিএনএ তৈরি করবে তখন সেই প্রসেসটার নাম কি? রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তিনটা ওয়ার্ড। এটা কিন্তু যত সহজে বললাম, কিন্তু এই প্রসেস গুলো কিন্তু অনেক জটিল। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন, আর আরএনএ যখন প্রোটিন তৈরি করবে রাইবোজোমের মাধ্যমে তখন সেটা হলো ট্রান্সলেশন। ওকে। বুঝতে পারছি। আবার পি ফর প্রোটিয়াজম, ইবাদতের আই ফর ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, আর করলো সি ফর সেন্ট্রিওল। ওকে। ওকে তাহলে এগুলো হলো সবই উইদাউট মেমব্রেন। তাহলে এই ছন্দটা মনে থাকলে আমাদের এই উইদাউট মেমব্রেন যে অর্গানেলস গুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে লেকচারটা স্যার এটা রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। না স্যার, যদি এই রেকর্ড গুলো স্যার আবার রিপিট করে আমাকে একটু কাইন্ডলি কষ্ট করে স্যার ইমেল একটু পাঠিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, ইমেলে যদি না যাই এত বড় যাবে? যাবে, যাবে না কিন্তু। আর যদি না ওঠে তাহলে ফেসবুক ওই যে মেসেঞ্জারে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, একটা উপায় দেখি পাঠাই দিই। তুমি তাহলে ওই ইটা মেসেঞ্জার বা যেটা আছে সেটা একটু দিয়ে দিও, অ্যাড দিয়ে দিও আমাকে। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ আমার এটা হলো এই যে এটা আমি এখানে লিখে দিচ্ছি। আমার এটা হলো MAHABUB হাসান। হ্যাঁ এটা হলো আমার নাম, আইডি নাম্বার। হ্যাঁ এটা লিখে রাখো, মাহবুব হাসান। আর আমি এটা পিডিএফ করে তোমার ওই ইতে পাঠিয়ে দেবো, মেসেঞ্জারে হোক বা ইমেলে হোক পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা এখন আমরা আসি একটা সেল। সেলের মধ্যে কি কি থাকে? এটা হলো এটা এটা আমাদের ছবি আঁকানো হয়েছে, একটা ফিগার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন কখনো বলবো আমরা, কখনো বলছি মাইটোকন্ড্রিয়া আর কখনো বলছি মাইটোকন্ড্রিয়ন। তাহলে মাইটোকন্ড্রিয়া লাস্টে যদি হয় তাহলে সেটা হবে বহুবচন, প্লুরাল প্লুরাল নাম্বার। আর যদি মাইটোকন্ড্রিয়ন এটা হলো সিঙ্গুলার নাম্বার। যখন একটা বোঝাবে তখন মাইটোকন্ড্রিয়ন। আর যখন একাধিক মাইটোকন্ড্রিয়া, আমি যদি এখানে আরেকটা মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে এই দুইটা যদি একসাথে আমি লেবেলিং করতাম তাহলে হতো মাইটোকন্ড্রিয়া। যেহেতু একটা দেখাইছে এই জন্য মাইটোকন্ড্রিয়ন। বাইরের লেয়ারটা হলো সেল ওয়াল, সেল ওয়াল। তারপরের যে লেয়ার সেটা হবে সেল মেমব্রেন। হ্যাঁ পরের লেয়ারটা হলো সেল মেমব্রেন, হ্যাঁ সেল ওয়ালের ঠিক নিচেই। এরপর আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার পাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে লেখা আছে স্মুথ। স্মুথ স্মুথ মানে কি বলতে পারবা? মানে মানে একদম স্যার প্লেন। হ্যাঁ কেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার সম্পর্কে ধারণা আছে? স্যার এটা রাফ না স্যার, হ্যাঁ সেটা তো এটা বুঝলাম। একদম প্লেন স্যার। কেন কেন এখানে কি থাকে না? ও রিজনটা স্যার, হ্যাঁ রিজনটা আমি ভুলে গেছি স্যার। আচ্ছা রিজনটা হলো তোমার রাইবোজোম। এখানে যেহেতু রাইবোজোম নাই, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি রাইবোজোম আছে? নাই। নাই স্যার, নাই। হ্যাঁ এই জন্য এটা হলো রাফ বা সরি স্মুথ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার নিচে দেখো যে কি আছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এই যে গোল গোল একটা আমরা অংশ দেখতে ডট ডট পাচ্ছি। গুলো আছে। হ্যাঁ গোল গোল একটা অংশ দেখতে পাচ্ছি, সেগুলো হলো রাইবোজোম। এই জন্য এটা হলো রাফ রাফ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেয়ারস রাইবোজোম known as রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসবো নিউক্লিয়ার পোর। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়ার পোর, এটা হলো নিউক্লিওলাস, ভিতরে এগুলো হলো ক্রোমাটিন ফাইবার। হ্যাঁ তারপর বাইরের লেয়ারটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরের ফ্লুইড গুলো হলো নিউক্লিওপ্লাজম। আমরা এখানে দেখতে পাচ্ছি পিট। হ্যাঁ পিট, হোয়াট ইজ পিট, এটা আমরা পরে আমরা যখন সেল ওয়াল করবো তখন জানতে পারবো। রাইবোজোম, এটা আলাদাভাবে রাইবোজোম আছে, গোলজি অ্যাপারেটাস বা গোলজি বডিস। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ইন্টারসেলুলার স্পেস। এটা মানে কি? হ্যাঁ এর পাশে যদি অ্যাডজাসেন্ট অ্যানাদার সেল থাকে তাহলে দুই সেলের দুই সেল। টু সেলের মাঝে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটাই হলো ইন্টারসেলুলার স্পেস। তারপরে স্যার, আসছে আমরা, হ্যাঁ বলো। স্যার আমি একটু পানি খেয়ে আসতে পারি স্যার? আচ্ছা খাও। আচ্ছা এক মিনিট স্যার। স্যার আমরা যে ইন্টারসেলুলার স্পেস, তাই না? তারপরে ছিল লাইসোজোম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পিনোসাইটিক ভেসিকল।
হ্যাঁ, পিনোসাইটিক ভেসিকল এটা কিভাবে তৈরি হয় আমরা এটা পরে বলবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেল ভ্যাকুয়াল, এটা হলো একটা ভ্যাকুয়াল। তারপরে এখানে আমরা দেখব ম্যাক্রোটিবিউলস, আর লাস্ট ক্লোরোপ্লাস্ট। আমরা যেটা বলেছিলাম প্লাস্টিড, তাহলে প্লাস্টিডের মধ্যে ম্যাক্সিমাম আমরা ক্লোরোপ্লাস্টটা থাকে। ক্লোরোপ্লাস্টটা থাকে। তাহলে এই হলো একটা, আমাদের এটা কিন্তু শিখতে হবে যে কিভাবে এই ছবিটা আঁকানো যায়। হ্যাঁ, স্ট্রাকচার অফ আইডিয়াল প্ল্যান্ট সেল, তার লেভেলিং গুলো আমাদের শিখতে হবে। কারণ এটা যদিও পরীক্ষায় অনেক সময় আমরা দিই, আবার যদি না দিই সেক্ষেত্রে লেভেলিং গুলো আমাদের জানতে হবে। কারণ এই লেভেলিং গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এটা উদ্দীপক হিসেবে অনেক সময় ব্যবহার হয়। কাজেই আমাদের এটা মানে এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, কারণ তোমার এই কোনটা কি সেটার নাম আমাদের জানতে হবে। মানে নেমটা মেনশন করতে হবে। হ্যাঁ, নেমটা মেনশন করে। আচ্ছা, এখন মনে করো আমি এখানে দিয়ে দিলাম, মনে করো যে এই ছবিটা আঁকিয়ে এই মাইটোকন্ড্রিয়ার এটা এ দিয়ে দিলাম, তাহলে এ মানে হলো মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, বা বি মানে দিয়ে দিলাম হয়তো ক্লোরোপ্লাস্ট দিয়ে, তখন আমি মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চেন করতে পারি বা ক্লোরোপ্লাস্ট থেকে কোশ্চেন করতে পারি। আচ্ছা, এখন আমরা আসবো প্রোটোপ্লাস্ট এন্ড প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম জিনিসগুলো কি? প্রোটোপ্লাস্ট, the living and non-living substance within the cell covered by cell wall is generally known as protoplast. তাহলে যেহেতু আমরা প্ল্যান্ট সেল পড়তেছি, তাহলে প্ল্যান্ট সেলে শুধু বাইরের যে আউটার লেয়ার সেটা হলো সেল ওয়াল। এই সেল ওয়ালকে যদি আমরা বাদ দিয়ে দিই, ভিতরে যাবতীয় অংশই সেগুলো সবই কিন্তু কার মধ্যে পড়বে? প্রোটোপ্লাস্টের মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কোন অংশটা প্রোটোপ্লাস্টের বাইরে? প্ল্যান্ট সেলে, হ্যাঁ, প্ল্যান্ট সেলের মধ্যে কোন অংশটা প্রোটোপ্লাস্টের বাইরে? প্ল্যান্ট সেলের মধ্যে আমরা একটা ইও করেছিলাম, এই যে এখানেও দেখিয়েছিলাম, এখানে মনে আছে? এই যে প্রোটোপ্লাস্ট, দেখো ভালো করে, প্ল্যান্ট সেল, প্রোটোপ্লাস্ট, লিভিং, আর এখানে কি দেওয়া আছে? সেল ওয়াল। প্রোটোপ্লাস্টের বাইরে কি আছে? সেল ওয়াল। হ্যাঁ, তাহলে সেল ওয়ালটাই শুধু প্রোটোপ্লাস্টের অংশ নয়, সেল ওয়ালটা প্রোটোপ্লাস্টের অংশ নয়। ওকে, সেল ওয়ালটা হলো প্রোটোপ্লাস্টের বাইরের অংশ। তাহলে আমরা বলছি লিভিং এন্ড নন লিভিং যে সাবস্টেন্স উইদিন দ্য সেল কভার্ড বাই সেল ওয়াল ইজ জেনারেলি নোন অ্যাজ প্রোটোপ্লাস্ট। তাহলে সেল ওয়াল দিয়ে কভার্ড থাকবে, তাহলে প্রোটোপ্লাস্টকে কভার্ড করে রাখবে কি? সেল ওয়াল। সেল ওয়ালটা হলো প্রোটোপ্লাস্টের অংশ না, কিন্তু সেল ওয়াল কি করবে? প্রোটোপ্লাস্টকে প্রোটেক্ট করে রাখবে। ক্লিয়ার? মানে সেল ওয়াল প্রোটোপ্লাস্টকে কভার্ড করে রাখবে। হ্যাঁ, কভার্ড করে রাখবে মানে আবৃত করে রাখবে, কিন্তু সেল ওয়াল আবার প্রোটোপ্লাস্টের অংশ না। ওকে, আচ্ছা, এখন আমরা আসবো যদি অ্যানিমাল সেল হতো তাহলে কি হতো? অ্যানিমাল সেলের বাইরের যে লেয়ারটা, সবচেয়ে বাইরের যে লেয়ার, সেই লেয়ারটার নাম কি? প্রাণী কোষ। স্যার অ্যানিমাল সেলে তো স্যার সেল ওয়াল থাকে না স্যার। হ্যাঁ, অ্যানিমাল সেলের সেল ওয়াল থাকবে না। তাহলে অ্যানিমাল সেলের যাবতীয় অংশটাই কার মধ্যে পড়বে? স্যার এটা স্যার প্রোটোপ্লাজম উপর পড়বে, প্রোটোপ্লাস্টের মধ্যে পড়বে। তাহলে অ্যানিমাল সেলের হ্যাঁ সম্পূর্ণ একটা অ্যানিমাল সেল, হ্যাঁ একটা প্রোটোপ্লাস্ট। ওকে, কিন্তু অ্যানিমাল সেলটা প্রোটোপ্লাস্ট। হ্যাঁ, আর যদি প্ল্যান্ট সেল হয় সেক্ষেত্রে সেল ওয়ালটা বাদ যাবে। সেল ওয়ালটা বাদ দিয়ে ভিতরের যাবতীয় অংশই হলো প্রোটোপ্লাস্ট। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আমরা আসবি প্রোটোপ্লাস্ট ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা হলো প্রোটোপ্লাজম আর একটা হলো নন লিভিং সাবস্টেন্স। তাহলে আমরা প্রোটোপ্লাস্টকে দুইটা অংশে ভাগ করছি, একটা হলো প্রোটোপ্লাজম আর একটা হলো নন লিভিং সাবস্টেন্স। যদি আমরা প্রোটোপ্লাজমে যাই, প্রোটোপ্লাজমের ক্যারেক্টারস গুলো কি কি? হ্যাঁ, এখানে হলো আমরা ট্রান্সপারেন্ট, স্টিকি, জেলি লাইক, সেমি সলিড। এর মিনিং তো বুঝো নাকি? ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, স্টিকি মানে আঠালো, জেলি লাইক, সেমি সলিড মানে জেলির মতো অর্ধ কঠিন, কলয়েডাল। কলয়েডাল মানে বুঝো? কলয়েডাল স্যার কলোডিয়াল, কলয়েডাল লিভিং সাবস্টেন্স, এটা বুঝো? না কলোডিয়াল লিভিং সাবস্টেন্স। কলয়েডাল লিভিং সাবস্টেন্স এটা হলো কি, যে এটার ই হবে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে কি? পানিগ্রাহী। হাইড্রোফিলিক মানে হলো পানিগ্রাহী। পানিগ্রাহী মানে পানি শোষণ করবে। হ্যাঁ, ওয়াটার অ্যাবজর্ব করবে। ঠিক আছে, শুষে নেবে আর কি। হ্যাঁ, শোষে নেবে। তারপরে হলো স্টিকি। এরা স্টিকি হবে, আঠালো হবে। যেমন আমরা যখন কুরবানির যে গোশত যখন আমরা করি, তখন দেখবা কুরবানির গোশতের কিছু টুকরা
ছোট ছোট মাংসের টুকরা হোক বা ছোট ছোট চর্বির টুকরা হোক, সেগুলো ওই কিন্তু আঠালো আঠালো হয়। সেগুলো কিন্তু ওয়ালে লেগে যায়, খেয়াল করেছো? হ্যাঁ স্যার। ছিটকে ছিটকে ওয়ালে লেগে যায়। সেই ওয়ালে লেগে যাওয়ার কারণটা কি? কারণ চর্বি বা গোস্তের টুকরা এগুলো কি, চর্বিটা হলো লিপিড আর গোস্তের টুকরাটা হলো প্রোটিন। তাহলে এই প্রোটিন। প্রোটিন লিপিড এগুলো এগুলো বোথ আর কলোইডাল সাবস্টেন্স। ঠিক আছে? মানে ফ্লুইড মোজাইক মডেলের না আছে স্যার এটা? কোনটা? হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেলেও এই ওয়ার্ডটা আছে। ফ্লুইড মোজাইক মডেলেও এই কলোইডাল, ঠিক আছে? বুঝতে পারছি। ফ্লুইড মোজাইক মডেলে আমরা দেখেছি ওখানে কিন্তু প্রোটিন আছে, ঠিক আছে? বা ওখানে হ্যাঁ আবার ফসফোলিপিডও আছে, আছে? আছে স্যার। হ্যাঁ, তাহলে কলোইডাল মানে বুঝতে পেরেছো? কলোইডাল মানে হলো হাইড্রোফিলিক, মানে পানির ওয়াটার অ্যাবজর্ব করবে, আর স্টিকি, আঠালো থাকবে, মানে কোনো বস্তুর আচ্ছা। সাথে লেগে যাবে। তাহলে এই ধরনের প্রোডাক্ট তাহলে প্রোটোপ্লাজমে এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক আছে। প্রেজেন্ট উইদিন দ্য সেল ইজ কল্ড প্রোটোপ্লাজম। ঠিক আছে? সেলের ঠিক মধ্যে আছে। যে পদার্থগুলো রয়েছে সেগুলো হলো প্রোটোপ্লাজম। এবার আসবো ফিজিক্যাল প্রপার্টিজ অফ প্রোটোপ্লাজম। Protoplasm is semi-transparent, colorless, thick, jelly-like, semi-solid substances. হ্যাঁ, তাহলে এটা তো সবই বুঝালাম, এগুলো এটা উপরের অংশ থেকে এটা নেওয়া হয়েছে। কালারলেস মানে বর্ণহীন, ইটস গ্র্যানুলার অ্যান্ড কলোইডাল ইন নেচার। কলোইডাল মানে তো বোঝালাম, গ্র্যানুলার মানে হলো দানাদার। ইটস রিলেটিভ ডেন্সিটি ইজ গ্রেটার দ্যান ওয়াটার। এটা মানে বুঝো রিলেটিভ ডেন্সিটি, স্যার রিলেটিভ ডেনসিটিটা মানে কি স্যার? আপেক্ষিক ঘনত্ব। মানে আপেক্ষিক ঘনত্ব মানে ওয়াটারের সাথে যখন আমরা তুলনা করব, পানির সাথে যখন আমরা একটা কোষের প্রোটোপ্লাজমকে যখন করব, তখন দেখা যাবে ওই পানির মধ্যে কোষের প্রোটোপ্লাজম দেখা যায়। হ্যাঁ, তাহলে রিলেটিভ ডেন্সিটি প্রোটোপ্লাজমের বেশি পানির চেয়ে। পানি যদি 1 হয় তাহলে এর দেখা হবে 1-এর বেশি হবে। যদি আমরা এমনি এমনি যদি আমরা মনে করো পানির মধ্যে যদি ব্লাড ছেড়ে দিই, ওয়াটারের মধ্যে যদি আমরা ব্লাড ছেড়ে দিই, তাহলে ওয়াটারের মধ্যে ব্লাড কি আমরা দেখতে পাবো না পাবো না? স্যার দেখতে পাবো। অবশ্যই পাবো। আবার মনে করো যে ওয়াটারের মধ্যে যদি আমরা ইউরিন ছাড়ি, তাহলে প্রথম অবস্থায় যখন ইউরিনটা ওয়াটারে পড়ে, তখন কিন্তু ইউরিনটা আমরা দেখতে পাই। তাহলে এটা মানে কি হ্যাঁ বোঝায়? স্যার। যে ইউরিন, ব্লাড এদের ডেন্সিটি ওয়াটারের চাইতে বেশি। ওকে? পানিতে বুঝতে পড়া পারছি। মাত্রই যেগুলো দেখা যাবে সেগুলো হলো মানে প্রথম 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 হয়তো কয়েক মিনিট দেখা যাবে, হ্যাঁ, পরবর্তীতে হয়তো সেটা পানির সাথে মিশে যায়, কিন্তু প্রথম অবস্থায় এটা প্রাথমিকভাবে দেখা যায়। আবার কিছু আছে যদি পানিতে পড়া মাত্রই মনে করো দেখতে পেলাম না, ঠিক আছে, সেগুলো কিন্তু রিলেটিভ ডেন্সিটি পানির চেয়ে কম হবে, হয় পানির সমান হবে আর নাহলে পানির চেয়ে কম হবে। কম। তাহলে এই প্রোটোপ্লাজমের রিলেটিভ ডেন্সিটি পানির চেয়ে বেশি। তাহলে পানিতে পড়া মাত্র প্রোটোপ্লাজমকে আমরা কিছুক্ষণ দেখতে পাবো। তাহলে রিলেটিভ ডেন্সিটি কি বুঝতে পেরেছো? বুঝতে পারছি। আচ্ছা, ইট কোগুলেটস when treated with অ্যাসিড হ্যাঁ অর অ্যালকোহল। ঠিক আছে? স্যার কোয়াগুলেটসটা কি বোঝালে, বলতে কি বোঝায় কোগুলেটস স্যার? হলো জমাট, জমাট বাঁধে। ও ঠিক আছে? জমাট। হ্যাঁ, জমাট বাঁধে, এটা হলো জমাট বাঁধে। তাহলে অ্যাসিড অর অ্যালকোহলে, হ্যাঁ, অ্যাসিড অর অ্যালকোহলে যদি আমরা একে ছেড়ে দিই, প্রোটোপ্লাজমকে ছেড়ে দিই, তাহলে কি হবে? এটা শক্ত হয়ে যাবে বা জমাট বেঁধে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ অফ প্রোটোপ্লাজম। Protoplasm contains 70 to 90% water and the remaining part of organic substance. তাহলে 70 থেকে 90% ওয়াটার দ্বারা গঠিত এবং বাকিটা জৈব পদার্থ দ্বারা গঠিত। Organic মানে substance, অর্গানিক সাবস্টেন্স। organic substance. The organic substance in protoplasm are mainly protein. এবং সেই অর্গানিক সাবস্টেন্সটা প্রধানত প্রোটিন থাকবে। Compound along with some carbohydrates, lipid and vitamin. তাহলে মেনলি প্রোটিন থাকবে, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট, শর্করা, লিপিড এবং ভিটামিনও থাকতে পারে। এগুলো অল্প পরিমাণে থাকবে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকবে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে প্রোটিন। এটা হলো কেমিক্যাল প্রপার্টিজ অফ প্রোটোপ্লাজম। এবার আসবো আমরা বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ প্রোটোপ্লাজম। All the metabolic activities like respiration, assimilation, photosynthesis, reproduction, growth, excretion, etc. are performed by the protoplasm. তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে, রেসপিরেশন মানে হলো শ্বসন, অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, রিপ্রোডাকশন মানে প্রজনন, গ্রোথ বৃদ্ধি, এক্সক্রিশন মানে বর্জ্য নিষ্কাশন, এগুলো সবই কিন্তু
হ্যাঁ, এই কি হয় যে এই প্রোটোপ্লাজমের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে পরিচিত। মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিক মানে হলো বিপাক, বিপাকীয় কার্যক্ষমতা বা কার্যাবলী, বিপাকীয় কার্যাবলী। বিপাকীয় কার্যাবলী মানে বুঝো, মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে বুঝো। মেটাবলিক অ্যাক্টিভিটিস না স্যার, এটা ভালো বুঝি না স্যার। আচ্ছা, মেটাবলিক মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে আমাদের শরীরের মধ্যে অলওয়েজ কি হয়, অলওয়েজ কিছু তোমার প্রডিউস হয়, আবার কি হয়, আবার লাইসিস হয়ে যায়। আমাদের শরীরের কোষের মধ্যে সবসময় কিছু তৈরি হয়, কিছু ভেঙে যাচ্ছে। যখন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলবো অ্যানাবলিজম। যখন তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো, অ্যানাবলিজম। 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 আর যখন ভেঙে যাবে তখন সেটাকে আমরা বলবো ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম, ঠিক মানে আছে? যেটা ভেঙে যাবে হ্যাঁ, সেলের মধ্যে যখন ভেঙে যাবে তখন সেটা হলো ক্যাটাবলিজম। যেমন আমি গ্লুকোজের কথাই ধরি, আমরা মনে করো যখন ভাত খাই বা আমরা যখন রুটি খাই, তখন ভাত বা রুটি এগুলো হলো শর্করা, জটিল শর্করা। হ্যাঁ, মানে রাইট। কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেটস। তো এই কার্বোহাইড্রেটস গুলো তখন কি হয়, আমাদের যে এনজাইমস আছে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস, এই কার্বোহাইড্রেটস কে কি করে, ব্রেক ডাউন করে। আর ব্রেক ডাউন করে সেটা কিসে পরিণত করে, আলটিমেটলি গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেটস কে কি করে, এনজাইম লাইসিস করে, ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করে। ক্লিয়ার? আর এই গ্লুকোজ, ক্লিয়ার। গ্লুকোজ থাকে হলো ব্লাডে। গ্লুকোজ কোথায় থাকে? ব্লাড। ব্লাডে। এখন ব্লাডে যদি সবসময় গ্লুকোজ থাকে সেটা আমাদের জন্য ক্ষতিকর। ওই ব্লাডে, যে ডায়াবেটিস হয়ে যায়। হ্যাঁ, ডায়াবেটিস হয়ে যাবে, তখন ডায়াবেটিস হয়ে যাবে। গুড। হ্যাঁ, তাহলে ব্লাডে যদি গ্লুকোজ থাকে তাহলে আমাদের সেই গ্লুকোজ গুলো তখন ইউরিনের সাথে বা সুইটের সাথে মানে ঘামের সাথে বের হয়ে যাবে এবং ডায়াবেটিস দেখা দেবে। কাজেই এই ব্লাডে সবসময় গ্লুকোজ থাকা যাবে না, কিছু পরিমাণ থাকবে। তবে যে এক্সেস গ্লুকোজ গুলো আছে সেই গ্লুকোজ গুলো তখন আমাদের শরীর জমা করে নেয়। জমা করার স্থানটা কোথায়? একটা আছে লিভার, আর আরেকটা আছে হলো মাসেল সেল, পেশি কোষ। একটা লিভার আর একটা হলো মাসেল সেল। মাসল সেল। হ্যাঁ, তাহলে লিভার এন্ড মাসেল সেলে কি হয়, এগুলো জমা হয়ে যায়। কি কি জমা হয়? গ্লুকোজ জমা হয়ে যায়। গ্লুকোজ কি আকারে জমা হয়? গ্লাইকোজেন। গ্লুকোজ কি আকারে জমা হবে? গ্লাইকোজেন। গ্লাইকোজেন। তাহলে লিভারে এন্ড মাসেল সেলে গ্লুকোজ গ্লাইকোজেন আকারে স্টোর থাকে। ক্লিয়ার? তাহলে এটা এই প্রক্রিয়াটা হলো কি, জমা করার প্রক্রিয়াটার নাম কি বলেছিলাম? স্যার জমা করা। হ্যাঁ, এই যে নিচে আমি দুটো ওয়ার্ড লিখেছি, দেখো ভালো ওই করে। যে অ্যানাবলিজম স্যার, যেটা অ্যানাবলিজম। স্যার। হ্যাঁ, তাহলে এই যে জমা করলাম গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে জমা করলাম, এটা হলো কি, অ্যানাবলিজম। ওকে। অ্যানাবলিজম। আবার নিচে আমরা বলছি ক্যাটাবলিজম। তাহলে এখন মনে করো আমরা যখন আছে স্টারভেশন, আমরা যখন স্টার্ভ থাকি, আমরা যখন রোজা থাকি, তখন কি হয়, আমরা কি খাই? রোজার না সময় আমরা কি স্যার, খাই? আমরা সেই না খেয়ে সেহরির থাকি। সময় খাই, কিন্তু সারাদিন আমরা খাই না। কিন্তু সারাদিনে আমাদের গ্লুকোজ সরবরাহ রক্তে ঠিক থাকতে হবে। তাহলে মনে করো দুপুর ৩টা বা দুপুর ৪টার সময় আমরা সকালে খেয়েছিলাম সেহরির সময়, তখন কিন্তু আমাদের শরীর গ্লাইকোজেন আকারে কিছু কার্বোহাইড্রেট জমা করে রেখেছিল। কিন্তু যখন আমরা দুপুরে খাচ্ছি না বা তারপরেও যখন খাচ্ছি না, তখন ৩টা বা ৪টার দিকে রক্তে গ্লুকোজ কমে যায়, তখন কিন্তু আমাদের শরীরটা একটু দুর্বল লাগে। তখন কি দুর্বল লাগে? একটু দুপুর গড়িয়ে বিকেলের দিকে আসলে, যখন রোজা থাকি হ্যাঁ, তখন, একটু দুর্বল লাগে আর কি। হ্যাঁ, একটু দুর্বল লাগে না? তাহলে তখন কি হয়, তখন আমাদের শরীরে যে স্টোর করা গ্লাইকোজেন আছে সেই গ্লাইকোজেন তখন আবার ভাঙা শুরু করে। কারণ তো নাহলে তো আমরা শক্তি পাবো না। তখন ভেঙে আবার কিসে পরিণত করবে? আবার গ্লুকোজে পরিণত করবে। আর এই গ্লুকোজ তখন রক্তে মিশে যাবে। ঠিক আছে? তখন আবার কিছুটা শক্তি ফিরে পাই। এইভাবে কিন্তু আমাদের শরীরে আমরা আমরা রোজাটা এই কারণে বললাম, কারণ এই প্রক্রিয়াটা আমাদের সবসময় ঘটতেছে। এই প্রক্রিয়াটা আমাদের সবসময় ঘটতেছে, কিন্তু রোজার সময় বুঝলে এটা তোমরা ভালো বুঝো এই জন্য বুঝালাম। আমরা যে এখন রোজা নাই তাই বলে এই প্রক্রিয়াটা যে ঘটছে না তা কিন্তু না, এখনো ঘটতেছে। আমরা যদি সকালে খেলাম, খেয়ে যদি আমরা অনেক কায়িক পরিশ্রম করি, হয়তো মাটি খুঁড়লাম বা হয়তো ইট উঠালাম বা কোনো একটা ভারী পরিশ্রমের কাজ করলাম, তখন দেখা যাবে, ফিজিক্যালি কোনো কাজ করা হলে হ্যাঁ, কোনো কাজ কর, বাসায়। সকাল সকাল ৮টায় মনে করো খেয়েছি নাস্তা, ২ ঘন্টা ৩ ঘন্টা কায়িক পরিশ্রম করলাম। হ্যাঁ, তারপরে দেখা যাবে দুপুর ১২টায় আমার শক্তি কমে গেছে। হ্যাঁ, তখন আমার খিদা লেগে যায়। তাই না? এরকম যারা কায়িক পরিশ্রম করে তারা দেখবে যে এরকম খিদা লেগে যাবে। তখন আবার কি করবে, যে আমাদের নাস্তা দিতে হবে বা কিছু খেতে হবে। মানে কি, আমার শরীরে যে গ্লুকোজ গুলো ছিল সেই গ্লুকোজ গুলো সব ইউজড হয়ে যাচ্ছে। এই জন্য আবার আমাকে কিছু খেতে হবে।
হ্যাঁ, যার খাওয়ার ফলে যদি আমি ভালো বেশি পরিমাণে খাই তাহলে কিছু স্টোর হয়ে থাকবে গ্লাইকোজেন আকারে, আবার কিছু রক্তে থাকবে। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু শরীরে ভাঙা গড়ার কাজ চলে। তাহলে শরীরের ভাঙা এবং গড়ার কাজকে আমরা একসাথে কি বলবো? মেটাবলিজম। মেটাবলিজম এই দুটোকে আমরা মেটাবলিজম। একসাথে বলবো মেটাবলিজম। আর মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে ভাঙা গড়ার কাজ বা বাংলায় বিপাকীয় কাজ। ওই যে স্যার সেলের মধ্যে যেগুলা আর কি ভাঙে, হ্যাঁ, আর সেলের যেগুলা মধ্যে, হ্যাঁ সেলের মধ্যে অনবরত কিছু প্রডিউস হয়, কিছু ব্রেকডাউন হয়। হ্যাঁ, তাহলে প্রডিউস হলো অ্যানাবলিজম আর ব্রেকডাউন হলো ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম ইকুয়াল টু মেটাবলিজম। মেটাবলিজম, মানে দুইটা মিলে মেটাবলিজম হ্যাঁ, হয়। দুইটা মিলে মেটাবলিজম, ভাঙলেও মেটাবলিজম, গড়লেও মেটাবলিজম। ওকে। ওকে স্যার। আর মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে কি? মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে হলো বিপাকীয় কার্যাবলী। যেমন লাইক রেসপিরেশন। তাহলে রেসপিরেশনে কি হয়? রেসপিরেশনে তোমার অক্সিজেন প্রয়োজন হয়, তাই না? শ্বাস নিতে সময়। হ্যাঁ, শ্বাস নেওয়ার সময় অক্সিজেন প্রয়োজন হয়, আর অক্সিজেন কি করে? তোমার গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপন্ন করে, তাই না? তাহলে এখানে গ্লুকোজ ভাঙতেছে, তাহলে গ্লুকোজ ভাঙাটাও একটা কি মেটাবলিজম হচ্ছে না? হচ্ছে স্যার। হ্যাঁ, আবার মনে ওই করো যে স্যার ক্যাটাবলিজমের মাধ্যমে। হ্যাঁ, এগুলো সবই মেটাবলিজমের মধ্যেই পড়ে। ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে উদ্ভিদ কি করে? কার্বন ডাই অক্সাইড ইনটেক করে। ফটোসিনথেসিস মানে কার্বন ডাই অক্সাইড তৈরি করে না? এই কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে নেয় না, এয়ার থেকে? হ্যাঁ, এয়ার থেকেই তো নেয়। হ্যাঁ, এয়ার থেকে নেয়। এয়ার থেকে নিয়ে কি করে? কার্বন কার্বন ডাই অক্সাইড এয়ার থেকে নিয়ে প্ল্যান্ট কি ওই করে? যে সানলাইটের হেল্পই করে। হ্যাঁ, সানলাইটের হেল্পে, ক্লোরোফিলের হেল্পে সে কি করে? কার্বোহাইড্রেট তৈরি করে। হ্যাঁ স্যার। তাহলে এটাও কি মেটাবলিজম হচ্ছে না? হ্যাঁ হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এরকম এই যে আমরা এক্সক্রিশন, আমরা যে কিছু ত্যাগ করছি, ইউরিন, তাহলে ত্যাগ করা কি? এটা ত্যাগ করা আমরা বলছি এটা ব্রেকডাউনের মধ্যে পড়ে যাবে। আমরা অনেক এক্সক্রিটরি প্রোডাক্ট আমরা ত্যাগ করে দিচ্ছি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো আমরা ত্যাগ করে দিচ্ছি, নাইট্রোজেনাস ওয়েস্ট। তাহলে এগুলো তোমার সবই মেটাবলিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম। দ্য ওয়াটারি সলিউশন অফ দ্য প্রোটোপ্লাজম ইজ নট স্ট্যাটিক and it moves within the cell in circular direction. তাহলে প্রোটোপ্লাজম এটা আসলে কি? ওয়াটারি সলিউশন, এবং এটা কোষের মধ্যে স্থির অবস্থায় থাকে না। এটা সবসময় কোষের মধ্যে একটা সার্কুলার ডাইরেকশন, একটা বৃত্তাকার একটা ডাইরেকশন নিয়ে এটা ঘুরতে থাকে, যেটাকে আমরা বলি বাংলায় আবর্তন। বাংলায় এটাকে আমরা বলবো আবর্তন। The protoplasm of plant cell moves around the central vacuole which is called cyclosis. Cyclosis may be unidirectional and multidirectional. আমি ছবিতে একটু বুঝাই দিই। তাহলে উপরেটা হলো ইউনিডাইরেকশনাল মুভমেন্ট। তাহলে এই যে সাদা যে অংশ, এই সাদা অংশটা হলো তোমার সাইটোপ্লাজম। ঠিক আছে? সাদা অংশটা হলো কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এই বড় গহ্বরটা এটা হলো ভ্যাকুয়াল, সেল ভ্যাকুয়াল। হ্যাঁ, এটা তো ভ্যাকিউম। আর এটা নিচে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে এখানে আমরা কি বলছি? যে একটা ছিল ইউনিডাইরেকশনাল আর একটা হলো মাল্টি ডাইরেকশনাল। ডিরেকশনাল। তাহলে এই যে এখন এই যে সেল ভ্যাকুয়ালকে বেস করে এই যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম একমুখী সিঙ্গেল সার্কিট, এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাইছি, সিঙ্গেল সার্কিট ওয়েতে কি হচ্ছে? এটা সাইক্লিক অর্ডারে এরকম ঘুরতেছে একই সিঙ্গেল সার্কিটে। তাহলে এটা হলো কি? ইউনিডাইরেকশনাল, মানে একদিকে মুভমেন্ট, মানে যেটা একদিকে ঘোরে স্যার। একদিকে ঘোরে। প্রোটোপ্লাজম যখন সেল ভ্যাকুয়ালের একদিকে নির্দিষ্ট একমুখী আবর্তন হয়, তখন তাকে আমরা বলবো ইউনিডাইরেকশনাল মুভমেন্ট। উপরের ছবিটা ঠিক সেটাই বোঝানো হয়েছে। নিচের ছবিটা একটু দেখো। এখানে সেল ভ্যাকুয়াল আছে তিনটা। তাহলে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম নিচেরটাই কি হচ্ছে? নিম্নমুখী হয়ে এটা মানে ই ঘুরতে হচ্ছে থাকে। রোটেশন, মানে নিচের দিকে নিম্নমুখী হয়ে ঘুরতেছে। আবার উপরের দিকে আমরা দেখছি এটাও নিম্নমুখী, এটাও নিম্ন। তাহলে এটা বিভিন্ন দিকে ঘুরতেছে, কিন্তু এটা এইভাবে ঘুরতেছে, এটা এইভাবে ঘুরতেছে, এটা আবার এইভাবে ঘুরতেছে। ঠিক আছে? মানে একটা বিভিন্ন ডান দিক, ভাবে আর কি ঘুরতে থাকে, সার্কুলেশন হ্যাঁ, করতে থাকে। একটা ডান দিক থেকে বাম দিকে, একটা বাম দিক থেকে ডান দিকে, এরকম ঘুরতেছে। তাহলে প্রোটোপ্লাজম যখন এরকম ডান দিক থেকে বাম দিকে, বাম দিকে বা বাম দিক থেকে যখন ডান দিকে এরকম ঘুরবে, তখন সেটাকে আমরা বলবো মাল্টি ডিরেকশনাল মুভমেন্ট। এটা কিন্তু নির্দিষ্ট একটা পথ অনুসরণ করছে না,
উপরেটা যেমন একটা নির্দিষ্ট পথ অনুসরণ করছে, কিন্তু নিচেরটা বিভিন্ন পথ অনুসরণ করছে, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, এরকম। তাহলে এই দুটো মুভমেন্ট বুঝেছো প্রোটোপ্লাজমে, ইউনিডাইরেকশনাল আর মাল্টি ডাইরেকশনাল মুভমেন্ট। হ্যাঁ স্যার, একটা ইউনিডিরেকশনাল যেটা হলো স্যার একই দিকে ঘুরতে থাকে, হ্যাঁ 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 সেটা হলো স্যার ইউনিডিরেকশনাল মুভমেন্ট। হ্যাঁ আর যেটা হ্যাঁ বিভিন্ন ভাবে ঘুরতে থাকে, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মানে ভাবে, বিভিন্ন ভাবে ঘুরতে থাকে, লেফট টু সেটা হলো রাইট, মাল্টি রাইট টু ডিরেকশনাল। লেফট, বা আমরা এটা বলি ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ইয়েস স্যার, এটাই স্যার মাল্টি ডিরেকশনাল মুভমেন্ট হ্যাঁ। এটা। আচ্ছা, এখন আমরা আসবো। এটা হ্যাঁ বলো। স্যার, এটা তো স্যার প্রোটোপ্লাজমে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এটাই প্রোটোপ্লাজম বললাম বলতে স্যার। পারো বা সাইটোপ্লাজম বলতে পারো। ও, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা আসবো সাইটোপ্লাজম সম্পর্কে একটু জানি। The extra nuclear part of protoplasm is known as the cytoplasm. The extra nuclear part of protoplasm is known as the cytoplasm. আমরা জানি প্রোটোপ্লাজম ইকুয়াল টু কি কি? প্রোটোপ্লাজম ইকুয়াল টু হলো সেল মেমব্রেন প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, তাই না? তাহলে আমরা বলতেছি Yes, sir. এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অফ প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে যদি নিউক্লিয়াসকে বাদ দিই, তাহলে নিউক্লিয়াসের বাদ দেওয়ার পরে, হ্যাঁ, সেল মেমব্রেন, নিউক্লিয়াস এবং সেল মেমব্রেনকে বাদ দেওয়ার পর যে অংশটা থাকবে সেটাই হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দুটো অংশ নিয়ে গঠিত, একটা সাইটোসোল আর একটা হলো সেল অর্গানেলিস। The matrix of cytoplasm is called cytosol. আমরা ওই যখন সেলের আউটলাইন পড়াছিলাম তখন এটা বলেছিলাম, সাইটোসল ওয়ার্ডটা বলেছিলাম। Physical structure of cytosol. Cytosol is the semi-liquid, semi-transparent, granular, homogeneous, colloidal part of cytoplasm. It also called hyaloplasm. Cytosol is another Hyaloplasm. name, hyaloplasm. ঠিক আছে? Hyaloplasm. Hyaloplasm. Cytosol's another name, hyaloplasm. তাহলে সাইটোপ্লাজমের ফাংশন, ইট কন্টেন্স ডিফারেন্ট সেল অর্গানেলস। আমরা দেখেছি যে অনেক ধরনের সেল অর্গানেলস সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে। সাম অফ দ্য মেটাবলিক রিঅ্যাকশন টেক প্লেস ইন সাইটোপ্লাজম। আমরা এটাও জানি যে সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের মেটাবলিক রিঅ্যাকশন ঘটতে পারে। সিনথেসিস অফ সাম হরমোনস এন্ড সেল ওয়াল সাবস্টেন্স টেক প্লেস ইন দ্য সাইটোপ্লাজম। তাহলে কিছু হরমোন তৈরি হতে পারে, আবার হলো কোষ প্রাচীর। সেল ওয়াল। আমরা জানি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। তাহলে সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমে ঘটে। তাহলে সাইটোকাইনেসিসের মাধ্যমে সেল ওয়াল তৈরি হবে, আর হরমোন তৈরি হতে পারে, সাম হরমোন তৈরি হতে পারে, এটাও কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই ঘটতেছে। ইট মেইনটেইনস দ্য পিএইচ অফ দ্য সেল এন্ড ওয়াটার কন্ডিশন। ঠিক আছে? তাহলে এটা কি করে, যে কোষের মধ্যে যে পিএইচ আছে এবং যে পানি আছে, এই ব্যালেন্সটা রক্ষা করে। পিএইচ মানে তো বুঝো, পিএইচ মানে বুঝো না? স্যার, ওটা তো স্যার কেমিস্ট্রিতে ছিল না হ্যাঁ, আগে? কেমিস্ট্রি, ওই একই পিএইচ। কোষেরও এরকম পিএইচ আছে। কোন কোষের পিএইচ হয়তো অ্যাসিডিক, কোন কোষের পিএইচ হয়তো নিউট্রাল, আবার কারো ক্ষেত্রে নিউট্রাল, বেস। বেস, বুঝতে পারছি। হ্যাঁ, ইট রেসপন্স টু ডিফারেন্ট স্টিমুলি অফ সেল। হ্যাঁ, এটা কোষের বিভিন্ন ধরনের উদ্দীপনার প্রতিক্রিয়া দেখায়। ইট হেল্পস ইন দ্য এলিমিনেশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস সিনথেসাইজড ইন দ্য সেল। কোষের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টস বা বর্জ্যগুলো তৈরি হবে, সেই বর্জ্যগুলো বের হতে সাইটোপ্লাজম সহায়তা করে। বুঝছো? তো এই হলো তাহলে আজকের ক্লাস। হ্যাঁ, এর মধ্যে আজকে আমরা শেষ করছি। তাহলে এই ফাংশনের মধ্যে কোথাও কোয়েরি আছে? না স্যার, কোনো কোয়েরি নাই। তবে স্যার, আমার হোমওয়ার্কটা কি থাকবে স্যার? হ্যাঁ বলো। আমার হোমওয়ার্কটা কি থাকবে? আরেকবার বলো, বুঝতে পারছি না। স্যার, আমার হোমওয়ার্কটা কি থাকবে স্যার? ও, হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক তুমি ওই যে এই ছবিটা আঁকাবা, এটা প্ল্যান্ট ক্যান্সেল সেলের না? ছবিটা আঁকাবা, প্ল্যান্ট সেল। স্যার, ইনফরমেশন গুলা মাথায় হ্যাঁ, রাখবেন। আর যে ইনফরমেশন গুলো আছে এগুলো পড়বা, আমি হয়তো ধরবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমাকে একটা রেকর্ডটা একটু আরেকবার কাইন্ডলি পাঠিয়ে দিন হ্যাঁ, স্যার। পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। আর তোমার ওই মেসেঞ্জারে আমার এই পাঠিয়ে দাও, অ্যাড পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে আচ্ছা দেবো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ধরো তো।